আসসালামু আলাইকুম। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। না, আজকে অষ্টম ব্যাচের ক্লাস হচ্ছে না। তো অষ্টম ব্যাচের ক্লাস হচ্ছে শুক্রবার 9:30 থেকে, কিন্তু আজকে হবে না। সাজেশন তৈরি করতেছি, ওটা করার পরে ইনশাল্লাহ আমরা করতে পারবো। তাহলে আমাদের দ্বিতীয় একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা কি আমরা একটু দেখি। কোনটা বাদ ছিল কেউ বলতে পারবেন? জি, কালকে আমরা পড়ছিলাম আঙ্গুলতার যোগাযোগের সংজ্ঞা, চিত্রসহ ব্যাখ্যা এবং কারণসমূহ। এটা পড়ছিলাম আমরা কালকে, না পড়া হয়েছে। আঙ্গুলতা যোগাযোগ, আঙ্গুলতা পড়লাম শায়দ, ঠিক তার আগে প্রশ্নটা ছিল। প্রশ্নটা কি? কারো কাছে সাজেশন বই থাকলে একটু দেখেন। আচ্ছা, আমি বাইর করি। আচ্ছা, প্রশ্নটা ছিল নিম্নগামী ঊর্ধ্বগামী যোগাযোগের সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা। ঠিক আছে, আমরা পাইছি প্রশ্নটা। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কালকে কিন্তু এটা নিয়ে আলোচনা করছি যে আপনারা ঊর্ধ্বগামীটাও পড়বেন আর নিম্নগামীটা। ওই গুরুত্ব, সুবিধা অসুবিধার এই তিনটার ভিতরে যে কোনো একটা বাদে বাকি দুটো ইম্পর্টেন্ট, আর ঊর্ধ্বগামীর পুরোটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোট কথা এই ঊর্ধ্বগামী নিম্নগামীর সুবিধা অসুবিধা এবং গুরুত্ব এই পুরোটাই আপনাদের পড়া থাকতে হবে। ঠিক আছে, এইটার লিংক দিয়ে দিছিলাম না কালকে? কি দিয়েছিলেন? আমরা শেয়ার করতেছি আপনার এই এই এগুলো, এই লিংক গুলো পার্মানেন্ট লিংক ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট লিংকটা শেয়ার করে রাখেন ইনবক্সে, অথবা আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো। এটাই ঢুকে এখান থেকে পড়তে পারবেন। ওই স্ক্রিনশট দেওয়া বা এদিক সেদিক কপি করতে, কপি করা যায় না। ওটা করতে গেলে হয়তো এটা হারাই যাবে, পাবেন না আপনি। আপনার লিংকটাই সেভ করে রাখলে বেশি নিরাপদ। ঠিক আছে, তাহলে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু দেখেন প্লিজ। কোন প্রশ্নের লিংক দিলেন আপনি এখনই? হ্যাঁ, উত্তর দিলাম। ওই যে ইসের ব্যবসা, আনুষ্ঠানিক, সরি, ঊর্ধ্বগামী নিম্নগামী যোগাযোগ গুরুত্ব সীমাবদ্ধতা পুরোটা দিলাম। কালকে তো দিয়েছিলেন, ওটা জানি। কালকে দিয়েছিলাম, আবার আজকে দিলাম, পিছনে পড়ে গেছিল। ওইটা দেখেন। ওই প্রশ্নটা কিন্তু আমাদের বাকি ছিল দ্বিতীয় অধ্যায়ের। এই প্রশ্নটা পড়লে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। আমরা প্রথম এবং দ্বিতীয়র ট্রিপল স্টার প্রশ্নগুলো কিন্তু পড়ে ফেলছি। এবার সবাই যদি লিঙ্কে ঢুকে থাকেন তাহলে দেখেন নিম্নগামী ও ঊর্ধ্বগামী যোগাযোগের গুরুত্ব, সুবিধা এবং সীমাবদ্ধতা। মানে সীমাবদ্ধতা মানেই তো অসুবিধা। তো মোট কথা গুরুত্ব, সুবিধা এবং অসুবিধা তিনটা জিনিস আমরা পড়বো। ঠিক আছে, সবাই গেছেন লিঙ্কে? জি, জি। ফলাবর্তন, ফলাবর্তন দিতে হবে। ফলাবর্তন তো এর আগে পড়ানো হয়েছিল। মানে ফলাবর্তনটা দ- মানে পড়ানো হয়েছিল এবং লিঙ্কটা আপনি দিয়েও ছিলেন। নিম্নগামী ঊর্ধ্বগামী যোগাযোগের গুরুত্ব, সুবিধা এবং সীমাবদ্ধতা, এটা আমরা তাহলে দেখি। ফারজানা আপা, সবাই দেখেন যারা যারা আছেন। এখানে আমি প্রথমে ছোট করে সংক্ষেপে দিছি, দেখছেন নোটে? সরি, নোট না, ওয়েবসাইটে। এরপরে এই যে যে গুরুত্ব দিছি 7টা, সুবিধা দিছি 7টা, অসুবিধা দিছি 7টা। আবার ঊর্ধ্বগামী যোগাযোগের গুরুত্ব 7, সুবিধা 7, অসুবিধা 7।
আর বিকল্প উত্তর দেখেন, নিচের দিকে টান দেন, টান দিয়ে আস্তে আস্তে যান, দেখেন বিকল্প উত্তরে কি আছে, নিম্নগামী যোগাযোগের গুরুত্বটা ওই সাতটাকে বড় করা আছে, সুবিধা সাতটাকে বড় করা, অসুবিধা সাতটাকে বড় করা আছে। ঠিক আছে, নিম্নগামী গেল। এরপরে এরপরে আপনি পাচ্ছেন ঊর্ধ্বগামী যোগাযোগের সুবিধা অসুবিধা গুরুত্ব, এটাকেও বড় করা। এখন আপনি প্রথমে সংক্ষিপ্ত ভাবে একটা বাক্যে শিখে রাখেন, ঠিক আছে, একটা বাক্য শিখলেই পরীক্ষায় 2-3টা বাক্য লিখতে পারবেন। আর এই প্রশ্নটা কিন্তু এত বড় করে আসবে না, ভেঙে চুরে আসবে, শুধু দেখা যেতে পারে গুরুত্ব আসতে পারে, অথবা বলতে পারে নিম্নগামী ঊর্ধ্বগামী যোগাযোগের গুরুত্ব, অথবা শুধু বলতে পারে নিম্নগামী যোগাযোগের সুবিধা অসুবিধা। ঠিক আছে, এইভাবে আসতে পারে, দুটো মিলে আসতে পারে, আবার একটাও আসতে পারে। এটা নবম ব্যাচের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা নিম্নগামী যোগাযোগের গুরুত্ব, এখানে দেখেন 7টা গুরুত্ব আছে। একটা কি, নির্দেশ এবং আদেশ প্রেরণ। আগে নিম্নগামী যোগাযোগটা কি আমি একটু আপনাদের পড়ে শোনাই, দেখেন। নিম্নগামী যোগাযোগ হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অধস্তন কর্মীদের উদ্দেশ্যে বার্তা বা নির্দেশ পাঠানো। সাধারণত নীতি, আদেশ, নির্দেশনা, কর্মপদ্ধতি এবং কাজের লক্ষ্যমাত্রা এই মাধ্যমে পাঠানো হয়। নিম্নগামী তো বুঝলেই নিচের দিকে যাচ্ছে, তার মানে ঊর্ধ্বতন অফিসাররা অধস্তনদের যে মেসেজটা দেয়, বার্তাটা দেয়, সেটাই হলো নিম্নগামী যোগাযোগ, আমরা বুঝলাম তাই না? এবার আমরা দেখবো নিম্নগামী যোগাযোগের গুরুত্ব। নির্দেশ এবং আদেশ প্রেরণ। নির্দেশ এবং আদেশ কে দেয়? অধস্তন কর্মীরা দেয় নাকি ঊর্ধ্বতন অফিসাররা দেয়? ঊর্ধ্বতনরা যেহেতু দেয়, কাজে ঊর্ধ্বতনের কাছ থেকে উপর থেকে নিচের দিকে মেসেজটা আসবে, নির্দেশ এবং আদেশ। তাহলে এটা প্রেরণ করার জন্য নিম্নগামী যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ, এবং ওনারা কি দিবেন? সিদ্ধান্ত দিবেন, আদেশ দিবেন বা নীতিমালা দিবেন। আপনি তো বুঝলেন, কিন্তু আপনাকে মূলত এই 7টা পয়েন্টস মুখস্থ রাখতে হবে। এবার দেখেন কর্ম পদ্ধতির ব্যাখ্যা, আপনি কিভাবে কাজ করবেন সেটা কি আপনার অধস্তন কর্মী বলে দেয় নাকি ঊর্ধ্বতন অফিসার বলে? যেহেতু ঊর্ধ্বতন অফিসার বলে দেয়, তার মানে নিম্নগামী যোগাযোগের আরেকটা গুরুত্ব কি, কর্ম পদ্ধতির ব্যাখ্যাটা করা যায়। কে করবেন? ঊর্ধ্বতন অফিসাররা আপনার কাছে করবেন। দায়িত্ব নির্ধারণ, কে কোন দায়িত্বে থাকবে সেটা কি অধস্তন বলে দেয় আপনাকে নাকি ঊর্ধ্বতন বলে দেয়? কাজেই নিম্নগামী যোগাযোগের আরেকটা গুরুত্ব আমরা বুঝলাম, সেটা হলো দায়িত্ব নির্ধারণ। 4 নম্বরে দেখেন প্রেরণা এবং নেতৃত্বের ভূমিকা। ঊর্ধ্বগামী অফিসাররাই তো নেতৃত্ব দিবেন, ঠিক না? আর প্রেরণা দিবেন তো তারাই। কাজেই প্রেরণা এবং নেতৃত্বের যে ভূমিকাটা একটা প্রতিষ্ঠানে থাকে, সেটা কিন্তু কেবলমাত্র নিম্নগামী যোগাযোগের মাধ্যমে সেই ভূমিকাটার সঞ্চার ঘটানো যায় নিচের দিকে। শৃঙ্খলা রক্ষা, শৃঙ্খলা কিন্তু ঊর্ধ্বতনরাই রক্ষা করে। কাজেই নিম্নগামী যোগাযোগ যেহেতু ঊর্ধ্বতনের কাছ থেকে আসে, কাজেই শৃঙ্খলা রক্ষার একটা গুরুত্ব। উৎপাদন ও দক্ষতা বৃদ্ধি, উৎপাদন, আপনার দক্ষতা বৃদ্ধি, উৎপাদনের দক্ষতা, পারফরমেন্স বৃদ্ধি, হ্যাঁ, প্রোডাকশন বৃদ্ধি। এটা কিভাবে সম্ভব? এটা তো কেবলমাত্র নিম্নগামী যোগাযোগের মাধ্যমে সম্ভব, ঊর্ধ্বগামী যোগাযোগের মাধ্যমে তো সম্ভব না। না বুঝলে বলেন। দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতি গঠন, দেখেন আপনার কালচার, প্রতিষ্ঠানের সার্বিক দৃষ্টিভঙ্গি, এবং এই যে কালচার দৃষ্টিভঙ্গি, এটা শুধু সমাজে থাকে না, এটা শুধু বাসা বাড়িতে থাকে না, এটা শুধুমাত্র, এটা প্রতিটি প্রতিষ্ঠানের ভিতরে এই কালচার আছে, এবং প্রতিটি প্রতিষ্ঠানের একটা দৃষ্টিভঙ্গি আছে। আর এই দৃষ্টিভঙ্গিটা মূলত যেমন কর্মীরা দৃষ্টিভঙ্গি তৈরি করে, সংস্কৃতি তৈরি করে, তেমনি ভাবে সংস্কৃতিটা কেমন হবে, দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, সেটা কিন্তু মূলত সেই পয়েন্টস কিন্তু ধরিয়ে দেন কারা? ঊর্ধ্বতনেরা। যে এইভাবে চলতে হবে আমাদের, এইভাবে আমাদের কাজগুলো করতে হবে, আমাদের কালচারটা এইভাবে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো যেহেতু ঊর্ধ্বতনের কাজ, কাজেই এইটা নিম্নগামী যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে আমরা 7টা পয়েন্টস কিন্তু বুঝতে পারলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 7টা পয়েন্টস কি একবার হুবহু যে মুখস্থ করতে হবে তা না, আপনি ধ্যান করে করে আঙ্গুল গুনে 7টা এলোমেলো ভাবে বলেন, বলতে পারলে পরীক্ষায় আপনার 5টা মনে এসে যাবে। আর এইগুলো পয়েন্টস মনে রাখার থেকে গুরুত্বপূর্ণ হলো নিম্নগামী যোগাযোগটা কাকে বলে, এটার গুরুত্বটা কোন ক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যালি যদি হৃদয়ে ধারণ করেন, তাহলে আপনি লিখতে পারবেন, আপনি আপনার অফিস দিয়ে কল্পনা করবেন। ঠিক আছে, এগুলো। এবার আমরা সুবিধাটা পড়ি, দেখেন আমরা এত সময় কি বললাম, গুরুত্ব আর সুবিধা অসুবিধা। দেখেন গুরুত্ব আর সুবিধা কিন্তু কাছাকাছি, কিন্তু আপনাকে আলাদাভাবে পড়তে হবে। গুরুত্ব প্রয়োজনীয়তা এক জিনিস, আর সুবিধা অসুবিধা আলাদাভাবে আসে। ঠিক আছে, একই জিনিস গুরুত্ব আর সুবিধা, তবে একটু তফাৎ আছে। দেখেন নিম্নগামী যোগাযোগের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়, কারণ আহ আপনার ফিল্ডে সরাসরি মাঠ পর্যায়ে যে সিদ্ধান্তটা আপনি কার্যকর করতে চান, সেটা করতে হলে তো আপনাকে উপর থেকে আপনাকে অর্ডার নিয়ে আসতে হবে, মাঠে যেতে হবে।
বা দ্রুত বার্তা পৌঁছে দিতে হবে, ছড়াই দিতে হবে, তাই না, অধস্তনদের মাঝে। তার মানে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইলেই নিম্নগামী যোগাযোগটা সম্ভব, মানে প্রয়োজন। এটা হচ্ছে সুবিধা। এরপর হচ্ছে সংগঠনের নিয়ন্ত্রণ সহজ হয়। এই কিন্তু একবারে সহজ কথা, যেমন সংগঠনের নিয়ন্ত্রণ সহজ হয়, তার মানে কি, ঊর্ধ্বতন নিম্নগামী যোগাযোগের মাধ্যমেই তো ঊর্ধ্বতন অফিসাররা নিয়ন্ত্রণ আরোপ করবে। এটা তো সহজ মূল কথা। এরপর হচ্ছে কাজের মান বজায় থাকে। দেখেন, কাজের ভালো একটা প্রত্যেকটা কাজের একটা মান বা স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ করতে বলা হয়, ঠিক আছে। তাহলে সেই মানটা বজায় থাকলো কিনা সেটা দেখবে কে? নিম্নগামী যোগাযোগের মাধ্যমে তো সেটা দেখা হবে। নতুন কর্মীদের নির্দেশনা প্রদান, নতুন যারা আসবে তাদের নির্দেশনা ঊর্ধ্বতনেরা দিবেন। সমন্বয় সাধনে সহায়ক, সমন্বয়ের কাজটা কে করে? সমন্বয় হলো কিনা, বা আপনি একটা এগুলো আসলে বোঝানোর মতো কিছু নাই, আমরা নিজেরাই বুঝতে পারতেছি। সমন্বয় সাধনে সহায়ক, সমন্বয়টা তখনই আপনি করতে চান যখন ঊর্ধ্বতন অফিসার নির্দেশনা দেন অথবা তার একটা কন্ট্রোল থাকে, তখনই আপনি সমন্বয় করে কাজ করেন। তা নাহলে আপনি করতেন না, নিজের মতন করে করতেন। জবাবদিহিতার সুযোগ তৈরি। দেখেন, ঊর্ধ্বতন আমার কাছে জবাব চাই বিধায় আমি জবাবদিহিতার সুযোগ তৈরি হয় প্রতিষ্ঠানে, আর আমি জবাব দেওয়ার জন্য বাধ্য থাকি। উৎপাদন এবং কর্মদক্ষতার উন্নয়ন, ওই যে উপরে আমরা বললাম এটা, যে উৎপাদন এবং কর্মদক্ষতা, সেই পুরো বিষয়টা নিম্নগামী যোগাযোগের মাধ্যমেই ঊর্ধ্বতনেরা সেটা আদায় করে নেন। উৎপাদনটা ঠিক রাখেন, কর্মদক্ষতাটাও আমাদের কর্মীদের বাড়ে। ওকে, তাহলে সুবিধা এবং অসুবিধা গুরুত্ব এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এবং বুঝে বুঝে নিজের থেকে লিখতে হবে। পয়েন্টস গুলো বইতে যা আছে যদি নিজে বানায়ও লেখেন, তারপর দেখবেন যে এই 7টার ভিতরে কমপক্ষে 5টা চলে আসছে আপনার বানানোর ভিতরে। বুঝতে পারছেন? সবাই কি দেখতেছেন? সবাই পাইছেন? লিঙ্কে দেখতেছেন? আচ্ছা, দেখেন এবার আমরা সীমাবদ্ধতাটা পড়ি। সীমাবদ্ধতা দেখেন, নিম্নগামী যোগাযোগ অর্থাৎ ঊর্ধ্বতন অফিসারের কাছ থেকে যে মেসেজটা অধস্তনদের কাছে আসে, সেই ক্ষেত্রে কি কি সমস্যাটা হয়? একমুখী যোগাযোগ হয়। কেন হয়? দেখেন, অধস্তনেরা কখনোই ঊর্ধ্বতন অফিসারদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারে না, তার স্যার স্যার বলে কোনো মতো অল্প কথায় চলে আসতে চায়। যোগাযোগের সুযোগ থাকে না, যোগাযোগের অনেক কারণে থাকে না, সেটা আলাদা বিষয়। এই কারণে আরো অনেক কারণে যোগাযোগটা একমুখী হয়ে যায়। অফিসার একটা কথা বলে চলে গেলেন, একটা আদেশ দিলেন, ওটার রিপ্লাই না দিয়ে আপনি কাজ করতে লাগলেন, এটা হলে একমুখী যোগাযোগ হয়ে যায়। আপনি আর পাল্টা কোনো প্রত্যুত্তর দিতে পারলেন না, কোনো প্রকার কথা বলতে পারলেন না। হ্যাঁ, এটা একটা সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতাটা হচ্ছে ভুল ব্যাখ্যার আশঙ্কা। দেখেন, ঊর্ধ্বতনেরা যে কথাটা বলে যান, একটা একটা দুইটা বাক্যে বলে গেল, বলার পরে ওটা কিন্তু অনেকে কর্মীরা বুঝে না। কি বললো স্যার, এটার কি হবে, এটা বুঝলাম না, এই প্রশ্ন থেকেই যায়। ঠিক আছে, তারপরে কি করে, নিজেরা একটা ব্যাখ্যা করে, তাহলে ভুল ব্যাখ্যার একটা আশঙ্কা থেকে যায়। মানে ঊর্ধ্বতন যে ভুল বলে গেছেন তা না, কিন্তু অধস্তনেরা এটা ভুল ব্যাখ্যা করে, যেহেতু ডিটেলস তিনি দেন নাই। আচ্ছা, নিচের পর্যায়ে অসন্তোষ। নিচের পর্যায়ে অসন্তোষ মানে কি? ঊর্ধ্বতনের প্রতি কখনোই অধস্তনেরা সন্তুষ্ট হতে পারে না। হ্যাঁ, হয় না, আজ হলো কাল হয় না। তার মানে এই যে যে অসন্তোষটা, এই অসন্তোষটা কেবলমাত্র একমুখী যোগাযোগের কারণে হয়, আর নিম্নগামী যোগাযোগের বেলায় অসন্তোষটা হয়। যদি এটা ঊর্ধ্বগামী যোগাযোগ হতো তাহলে অসন্তুষ্ট অনেকটা কমে যেত, কারণ অধস্তনেরা উপরের অফিসারদের সাথে যোগাযোগ করতেছে, কাজেই নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে পারলো, তখনই অসন্তোষটা কমে যাবে। আর যেহেতু উপর থেকে নিচের দিকে আসতেছে, কাজেই অসন্তোষটা পুরোপুরিভাবে প্রশমিত হয় না। ঠিক আছে, এরপরে হচ্ছে অনুপ্রেরণার ঘাটতি। দেখেন, ঊর্ধ্বতনেরা শুধুমাত্র আদেশ দেন, আপনি এখানে লিখবেন আমরা কিন্তু সুবিধায় পড়ছি যে অনুপ্রেরণা দেন নিম্নগামী যোগাযোগের মাধ্যমে। এখন তাহলে অসুবিধা বা সীমাবদ্ধতায় কেন আমরা এই একই জিনিস বিপরীত ভাবে লিখবো? কারণ অনুপ্রেরণা সবসময় যে ঊর্ধ্বতনেরা দেন তা কিন্তু না, শুধুমাত্র আদেশ পেলে কর্মীরা উৎসাহী থাকে না। আর তাছাড়া ঊর্ধ্বতনেরা শুধুমাত্র আদেশই দেন, অনুপ্রেরণা খুব একটা দিতে চান না, বা দিতে তাদের কার্পণ্য দেখা যায়। আচ্ছা, এবার যোগাযোগ বিভ্রাট। দেখেন, বার্তা যত নিচে নামবে ততই বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। একটা মেসেজ মৌখিকভাবে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা দেন, তাহলে সেইটা মৌখিকভাবে আপনার কাছে আস্তে 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 কি হবে, একটু এলোমেলো হয়ে যাবে, ঠিক না? বা ফাইল লাল ফিতার দৌরাত্ম্য, যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানে আমরা জানি, সেটা হচ্ছে কি, যে ঊর্ধ্বতন কর্মকর্তা একটা ফাইল সিগনেচার করে দিলেন, ওটা এক তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে ফাইলটা কি আটকে থাকে, টেবিলে থাকে, সাইন হয় না। এই যে যে বিভ্রাটটা, অথবা আপনি ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমের বেলায় ধরতে পারেন যে একটা মেইল মিসিং হয়ে গেছে, ওটা ফরওয়ার্ড করা হয় নাই। এই বিভ্রাট গুলো ঊর্ধ্বতন নিম্নগামী যোগাযোগের বেলায় হতে পারে, সেটা একটা সীমাবদ্ধতা। এরপরে আমরা যদি দেখি সৃজনশীলতার অভাব। দেখেন, একমুখী আদেশে কর্মীদের উদ্ভাবনী চিন্তা দমন হয়, কমে যায়।
যেহেতু নিম্নগামী যোগাযোগটা একমুখী, কারণ ঊর্ধ্বতনের কথার কোনো ব্যাখ্যা উত্তর সাধারণত অধস্তনেরা দিতে চান না, পারেন না, সুযোগ থাকে না। এই কারণে এখানে সৃজনশীলতার অভাব দেখা দেয়। অধস্তন কর্মীদের অনেক সৃজনশীলতা থাকে, উদ্ভাবনী চিন্তা থাকে, সেটা তারা দেখাতে পারেন না, বলতে পারেন না। পরিবর্তন প্রতিরোধ, দেখেন নিজের অধস্তন কর্মীরা পরিবর্তন চায়, তারা নিত্য নতুন চেঞ্জ আনতে চায়, কিন্তু কি হয়, ঊর্ধ্বতনেরা সেই পরিবর্তনে বাধা দেয়, তারা কোনো পরিবর্তন চায় না, তারা কি করে, স্থিতিশীলতার আনয়নের চেষ্টা করে সবসময়। তার মানে কি হয়, পরিবর্তনটা বাধাগ্রস্ত হয়। এই হলো মোটামুটি সীমাবদ্ধতা। তাই আমরা সীমাবদ্ধতা যদি একটু ভালো করে পড়ি তাহলে পারবো। দেখেন প্রশ্নটা কিন্তু অনেক বড়, আপনারা বুঝতে পারছেন? এটা কিন্তু একবারে এই প্রশ্ন সব পড়বেন তা না। আপনি ভেঙে ভেঙে নিম্নগামীর গুরুত্ব পড়েন, নিম্নগামীর সুবিধা পড়েন, সীমাবদ্ধতা পড়েন। আপনারা দেখতেছেন লিঙ্কে, ওয়েবসাইটে দেখেন। এবার আমরা যদি যাই ঊর্ধ্বগামী যোগাযোগের সংজ্ঞাটা যদি দেখি, ঊর্ধ্বগামী যোগাযোগটা কি? এটা অধস্তন কর্মী থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যাবে। কি যাবে ভাই? দেখেন কি সাধারণত যায়, কোন মতামত, ঊর্ধ্বতন অফিসার কি মতামত দেয়? আপনি এই কথাগুলো লেখার সময় সংজ্ঞা, ঊর্ধ্বতনগামী যোগাযোগের সংজ্ঞা এগুলো কিন্তু দিবেন। আচ্ছা দেখেন, প্রতিবেদন, আপনি একটা প্রতিবেদন দিলেন, ফিল্ডে কি হচ্ছে, আপনি একটা অভিযোগ করলেন, মতামত দিলেন, সুপারিশ দিলেন, মানে নিম্নগামী যোগাযোগের, ঊর্ধ্বগামী যোগাযোগের ক্ষেত্রে অধস্তন কর্মকর্তারা সাধারণত এই বিষয়গুলোই দেন ঊর্ধ্বতনের কাছে। কাজেই এই শব্দগুলো এখানে সংজ্ঞায় আসবে। আর উপরে নিম্নগামী যোগাযোগের সঙ্গে আমরা কি পড়ছিলাম বলতে পারবেন? আমরা পড়ছিলাম হচ্ছে নীতি, আদেশ, নির্দেশনা, কর্মপদ্ধতি, কাজের লক্ষ্যমাত্রা, প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো তার আপনি অধস্তন কর্মী হয়ে দিবেন না। আপনি ঊর্ধ্বতন কর্মী, ঊর্ধ্বতন অফিসার হলেই কেবল এগুলো আপনি দিতে পারবেন। তাহলে নিম্নগামী এবং ঊর্ধ্বগামী যোগাযোগের সংজ্ঞাটা যদি আসে পরীক্ষায়, আপনারা এই লিঙ্ক থেকে এই ছোট্ট সংজ্ঞাটা দিবেন। এখানে কিন্তু এই যে মতামত, অভিযোগ, পরামর্শ, এই কথার মধ্যেই সংজ্ঞার মৌলিক বিষয়টা কিন্তু আছে। ঠিক আছে, এবার আমরা দেখেন ঊর্ধ্বগামী যোগাযোগের গুরুত্বটা একটু দেখি আর সুবিধা অসুবিধাটা দেখি। দেখেন গুরুত্ব, মাঠ পর্যায়ে বাস্তবতা জানা। ঊর্ধ্বগামী যোগাযোগটা তো বুঝলাম আমরা, মানে ফিল্ডের অধস্তন কর্মীরা উপরের অফিসারদের সাথে যোগাযোগ করবে, আর এটা হলেই ফিল্ডের কি অবস্থা সেটা অফিসাররা জানতে পারবেন, ঊর্ধ্বতনেরা জানতে পারবেন। সমস্যা, পরিস্থিতি, কর্মপরিবেশ এটা জানলে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। 2 নম্বরে কি আছে, কর্মীদের মতামত এবং অভিযোগ উপস্থাপন। আপনার মতামত, অভিযোগ, পরামর্শ এগুলো জানাতে ঊর্ধ্বগামী যোগাযোগের প্রয়োজন, ঠিক না? এবার সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, ঊর্ধ্বতনেরা যে সিদ্ধান্তটা নেন সেটা সেই সিদ্ধান্ত গ্রহণের সহায়তা তারা তখনই পাবেন যখন প্রতিষ্ঠানের ঊর্ধ্বগামী যোগাযোগ বহাল থাকবে। এবার যদি আমরা সতর্কতাটা দেখি, দেখেন প্রতিষ্ঠানের কোনো মেশিনের সমস্যা, কোনো প্লান্টে কোনো সমস্যা বা কোনো ধরনের আন্দোলনের পূর্বাভাস, এটা কেবলমাত্র ফিল্ডের মাধ্যমে জানা যাবে, অধস্তনদের মাধ্যমেই এটা জানা যাবে। তার মানে এই ধরনের সতর্কতা ঊর্ধ্বতন অফিসাররা কেবলমাত্র ঊর্ধ্বগামী যোগাযোগের মাধ্যমেই পাবেন। এবার আমরা দুইমুখী যোগাযোগ, দেখেন আমি আগেই বলছি যে ঊর্ধ্বতনের কাছ থেকে নিম্নগামী যোগাযোগটা একমুখী হয়, আর ঊর্ধ্বগামী যোগাযোগটা সাধারণত দ্বিমুখী হয়। যেহেতু কিভাবে দ্বিমুখী হয়, আপনি যখন ঊর্ধ্বতন অফিসারের কাছে একটা কথা বলবেন, অবশ্যই তার একটা ফিডব্যাক পাবেন, কিন্তু ঊর্ধ্বগামী অফিসার আপনাকে একটা বললে আপনি ফিডব্যাক দিতে পারেন না, হ্যাঁ স্যার বলে আপনি শেষ করে দেন, তার মানে দ্বিমুখী যোগাযোগ হয় না। কর্মীদের সম্পৃক্ততা বাড়ে, দেখেন কর্মীরা যখনই অংশগ্রহণ করার সুযোগ পায়, কথা বলার সুযোগ পায় ঊর্ধ্বগামী যোগাযোগের মাধ্যমে, তখনই কিন্তু তাদের অংশগ্রহণ বাড়ে, এটা অংশগ্রহণমূলক একটা মনোভাব তৈরি হয় তাদের মধ্যে, আর উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ সহজ হয়। আপনার কি কি সমস্যা আছে এটা অধস্তন থেকে জানতে পারলেই কিন্তু উন্নয়ন কার্যক্রম চিহ্নিত করা যাবে, ঠিক না? তাহলে আমরা গুরুত্ব পড়লাম। আমরা পরীক্ষার আগে যে অষ্টম ব্যাচের আমরা যেটা পড়ছিলাম, আমরা কিন্তু মুখস্থ করতাম জায়গায় বসে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন এখানে অনেকগুলো পয়েন্টস আমরা ট্রিপল স্টার গুলো পড়তেছি, এই জন্য কিন্তু আপনাদের এভাবে জায়গায় বসে মুখস্থ করে দিতে পারতেছি না। তবে আমি সাধারণত ছোট বাচ্চাদের যখন ক্লাস নিতাম তখন কিন্তু আমি তাদের জায়গায় বসে মুখস্থ করে দিতাম, এই অভ্যাসটা আমার এখনো আছে। অষ্টম ব্যাচের যারা আমরা পড়ছি আমরা এক জায়গায় বসে মুখস্থ বলছি কিন্তু পয়েন্টস গুলো, আপনারা যারা ছিলেন তারা জানেন। তাইলে আমরা এখন ঊর্ধ্বগামী যোগাযোগের গুরুত্ব কিন্তু আমাদের 7টা হয়ে গেল। এবার দেখেন সুবিধা, আপনাকে বুঝতে হবে, বুঝে পয়েন্টস গুলো মনে রাখবেন, আর এই এত বড় প্রশ্ন একসাথে আসবে না, কাজে আপনার এই গোলমাল পাকাবে না, ঠিক আছে? এবার দেখেন সুবিধা, ঊর্ধ্বগামী যোগাযোগের সুবিধাটা কি দেখেন তো। আমার যে পয়েন্টস গুলো কিন্তু আপনার মনে রাখার মতন, দেখেন আমি কিন্তু বাস্তব পয়েন্টস গুলো নিয়ে আসছি। সাহস এবং আস্থা তৈরি, বলেন অর্ধস্তনেরা যখন ঊর্ধ্বগামী যোগাযোগের লাইন ব্যবহার করে কথা বলবে, তখন তাদের মধ্যে একটা সাহস তৈরি হবে, অফিসারদের সাথে উপরে একটা আস্থা তৈরি হবে, ঠিক না?
এরপর দেখেন নেতৃত্বের উন্নয়ন, ঊর্ধ্বতন অধস্তনেরা কথা বলতে পারলেই নেতৃত্বের উন্নয়ন হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ইনোভেশন বা সৃজনশীলতা। দেখেন এই যে যত উদ্ভাবনী মতামত, এটা কিন্তু ঊর্ধ্বগামী যোগাযোগের মাধ্যমেই বের হবে। সমস্যা দ্রুত শনাক্ত করা, এটা একটা সুবিধা। দায়িত্ববোধ সৃষ্টি, আপনি কথা বললেন তার মানে আপনার দায়িত্ব আছে বিধায় কথা বললেন, এটা একটা সুবিধা। প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বাড়ে, কর্মীরা বিশ্বাস করে যে তাদের কথা শোনে। এই বিশ্বাসটা যদি না হয় তাহলে কিন্তু তারা কাজ করবে না, একটা পর্যায়ে মনমরা হয়ে যাবে, কাজ ছেড়ে দিবে। বিরূপ প্রতিক্রিয়া কমে, দেখেন সবসময় অধস্তন থেকে বিরূপ প্রতিক্রিয়া আসে। ঠিক আছে, অফিসার হেঁটে গেলেও বলে উল্টাপাল্টা তার সম্পর্কে ধারণা করে কর্মীরা। তো এই যে বিষয়টা, এই বিরূপ প্রতিক্রিয়াটা কমে যাবে যখন ঊর্ধ্বগামী যোগাযোগটা বেশি প্রতিষ্ঠানে হবে। তাহলে আমরা সুবিধা পড়লাম। এবার সীমাবদ্ধতা বা অসুবিধাটা দেখি। দেখেন ঊর্ধ্বগামী যোগাযোগের বড় সমস্যা হচ্ছে ভয় বা দ্বিধা। আপনি কথা বলতে গেলে যদি আপনার পারফরমেন্স কমে যায়, আপনার সমস্যা হয়ে যায়, কথা বলতে যেতে চান না, বা কি কি রেখে কি বলবো, ভুল হয়ে যাবে, স্যার কোন ভুলটা ধরে ফেলবে, ঠিক না? আচ্ছা, তথ্য গোপন রাখার প্রবণতা। সাধারণত একটা সমস্যা করছেন বা একটা ভুল হয়ে গেছে, এটা আপনি গোপন রাখতে চান। ঠিক আছে, এই যে গোপন রাখার যে প্রবণতা আমাদের ভিতরে আছে, আর প্রবণতাটা তৈরি হয় কেন? কারণ ঊর্ধ্বতন কখনোই কোনো প্রকার ভুলকে সহ্য করতে পারেন না। ভুল হলে বলে না যে ভুল হয়েছে, ভুল হতে পারে, তুমি আর ভুল করো না, এরকম ভাবে একটা সান্ত্বনা দেয় না। এই কারণে গোপন রাখার চেষ্টা করা হয়। তথ্যের বিকৃতি দেখেন, মধ্যস্থ স্তরে তথ্য পরিবর্তিত হয়ে ঊর্ধ্বতনে পৌঁছায়। আপনার ঊর্ধ্বগামী যোগাযোগের সীমাবদ্ধতা হচ্ছে ওই যে তথ্যের বিকৃতি। এটা কিন্তু তথ্যের বিকৃতিটা কিন্তু মনে করেন নিম্নগামী যোগাযোগের অসুবিধা, আবার ঊর্ধ্বগামী যোগাযোগেরও অসুবিধা কিন্তু তথ্যের বিকৃতি। কেন? কারণ নিম্নগামী এবং ঊর্ধ্বগামী দুইটা যোগাযোগের সংজ্ঞাটাই হচ্ছে এরকম, যেখানে অনেকগুলো স্টেপ পার হয়ে উপরের দিকে ওঠে এবং নিচের দিকে নামে। ঠিক আছে, সরাসরি যায় না। এই কারণে এখানে তথ্যের বিকৃতি হয়, মিসিং হয়। নেতিবাচক মানসিকতা দেখেন, কিছু কর্মী ভুলভাবে মন্তব্য করে বসে আছে অফিসারদের উপরে। ঠিক আছে, ওই যে ভুল মনোভাব, ওটা যতক্ষণ পর্যন্ত তার ভিতরে থাকবে, ওই নেতিবাচক মানসিকতা, এটা একটা ঊর্ধ্বগামী যোগাযোগের একটা সমস্যা। আর যোগাযোগের ভাঙন দেখেন, অসংগঠিত যোগাযোগ ব্যবস্থা, অনেক গুরুত্বপূর্ণ বার্তা হারিয়ে যায়। এই ভাঙনটা বলতে কি বোঝাবেন আপনি? অসংগঠিত যোগাযোগ ব্যবস্থা, আপনার যদি মেইলিং সিস্টেম না থাকে, আপনার যদি সুন্দর একটা মেসেজিং অ্যাপ না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই কথাগুলো, বা একটা গ্রুপ না থাকে, তাহলে কিন্তু এই যে যে যোগাযোগগুলো হয় না, এই যোগাযোগগুলো হারিয়ে যায়, মেসেজ গুলো, মেইল গুলো হারাই যায়, ঠিক আছে, মুছে যায়। তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নিয়ন্ত্রণের জটিলতা, অতিরিক্ত তথ্য বা অভিযোগ ব্যবস্থাপনাকে কি করে? জটিল করে তোলে। ঠিক আছে, এই যে যে ঊর্ধ্বগামী এবং যোগাযোগ, এটার ক্ষেত্রে কি হয় অনেক সময়, কেন অতিরিক্ত তথ্য? কারণ ঊর্ধ্বগামী যোগাযোগের সুযোগ দিলে প্রতিষ্ঠানের কর্মীরা অনেক ধরনের মেসেজ অফিসারের কাছে দিতে চান, এবং তাদের এই এত মেসেজের কারণেই মূলত ঊর্ধ্বগামী যোগাযোগটা সাধারণত মানে সহজলভ্য করা হয় না। ঠিক আছে, কর্মীর কাছ থেকে কথা শুনতে চায় না, একজনের কথা শুনে আর 10 জনের কথা শুনতে চায় না। কেন? কারণ শুনতে তাদের সুযোগ দিলে তারা বেশি বলবে। এই জন্য তার মানে নিয়ন্ত্রণ করা যাবে না, এই যে জটিলতার কারণে হয় না। আর এই জটিলতাটাই হলো মূলত এটার আরো একটি সীমাবদ্ধতা। ঠিক আছে, এরপর উপসংহারে কি আছে দেখেন, নিম্নগামী এবং ঊর্ধ্বগামী উভয় যোগাযোগ একটি প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং সুশাসনের জন্য দরকার। আপনি দেখেন উপসংহারটা খুব ইম্পর্টেন্ট করে লেখা, কিন্তু দুইটা বাক্যে। আপনি বলবেন না যে শুধু নিম্নগামী দরকার, একটি প্রতিষ্ঠানের কার্যকারিতার জন্য, সুশাসনের জন্য উভয়টি দরকার। এই দুটি ধারণার মধ্যে যদি ধারার মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়, মানে একবারে শুধু ঊর্ধ্বগামী হবে না, একবারে শুধু নিম্নগামী হবে না, তাহলে কি হবে? ইতিবাচক পরিবেশ থাকবে, দক্ষ সিদ্ধান্ত গ্রহণ হবে এবং উন্নয়ন সম্ভব হবে। নিচের দিকে দেখেন, এখানে বড় করে আছে, আপনি চাইলে বড়টাও করতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা মোটামুটি আমরা পয়েন্টস গুলো কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি ভাই, সমস্যা। সবাই অফিস করছেন, আমি তো সবার দিকে তাকাই দেখতে পাচ্ছি, সবাই অফিস করে সন্ধ্যায় বাসায় ফিরছেন। এই জন্য সবাই কথা বলতেছেন না, এই যে আমি আজকে আমি তো আজকে ঠিক তো আছে শুক্রবার, ভাই কেমন করে অফিস করে? ভাই, শুক্রবারেও অফিস থাকে। যারা সপ্তাহে 6 দিন অফিস করতে পারে না, তারা বাসায় অফিস করতে হয়, বাজার করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, কাজ করতে হয়। বুঝেন নাই? ঠিক, হ্যাঁ, বাড়ির কাজ তো প্রতিদিন। হ্যাঁ, সেটাই, সবাই ব্যস্ত। কর্মজীবন বা সাংসারিক জীবনটা খুবই জটিল। এখানে দিন শেষে যে সবাই আমরা পড়তে বসছি বা আমরা এমবিএ করতেছি, এটা অনেক বড় কিছু। আমাদের স্যারদের তো উচিত সার্টিফিকেট দিয়ে দেয় এমনিতেই, আমরা সাহস করছি বিদায়।
তুলাপাত কিছু বলেন না, পড়ায় কোনো ভুল হলো কিনা বা কোনো ভুল বললাম কিনা এটাও তো বলতে পারেন, আপনি একজন শিক্ষক মানুষ। আচ্ছা, ঠিক আছে আপা, বলতে হবে না। তাহলে আমরা এই প্রথম এবং দ্বিতীয় দুইটা অধ্যায়ের ট্রিপল স্টার প্রশ্নগুলো কিন্তু শেষ করে ফেললাম। টোটাল 4টা ভিডিও রেকর্ড আছে, এই 4টা ভিডিও যদি একটু দেখেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো এই নোট ধরে ধরে যারা পড়বেন বা আমার ওয়েবসাইটের লিঙ্ক ধরে পড়বেন যারা, তাদের জন্যই হবে। ঠিক আছে, এটাই। এখন কি আমরা, আমাদের হাতে আরো সময় আছে 30 মিনিটের মতন, আমরা কি রেখে দিব নাকি অন্য একটা অধ্যায় যাব? নোটটা অধ্যায় জানে ভালো হয়। পরেরটা পড়েন ভাই, পরের গুলো দেখা যাক, সমস্যা নেই, সময় আছে। একদমই আপনাদের সাউন্ড আসে না, কারণ কি? আমি তো শুনতে একটু পাচ্ছি, কথা বলেন তো কেউ একজন। সময় আছে, আপনি পরের গুলো পড়তে পারেন, সমস্যা নাই, 9টাই বাজে নাই। আসসালামু আলাইকুম বেলাল, ভাইয়া। জি বেলাল ভাই বলতেছেন না? আচ্ছা হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনারটা শোনা যাচ্ছে, বেলাল ভাইটা শোনা যায় নাই। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, জি জি বলেন। ঊর্ধ্বগামী যোগাযোগের যে দেখালেন, আমরা উপরের অংশ পড়বো না বিকল্প পড়বো, কোনটা ফলো করব? না, বিকল্পটা হচ্ছে সাধারণত আমার এই ওয়েবসাইটে যে প্রশ্ন দেওয়া না, সেটা হচ্ছে দুইটা কেন দেওয়া, এক বিকল্পটা হচ্ছে মানে দুইটার যে কোনো একটা বড় আর যে কোনো একটা ছোট। ঠিক আছে, ওই মনে করেন বড় প্রশ্নটারই ছোট ভার্সন আর কি, সংক্ষেপ করা। এ- এটাই আর কি, ছোটটা পড়লেই হয়। মেইন পয়েন্টস গুলো মুখস্থ করতে চাইলে ছোটটা একটা বাক্য, আর বড়টা কেউ যদি একবার পড়তে চায় তাহলে হয়তো সে তার ভালো হবে, কিন্তু পয়েন্টস গুলো কিন্তু একই, তাহলে ছোট বড় যেটাই পড়েন না কেন একই। জি, বুঝতে পেরেছি। এই যে আঙুলগত যোগাযোগ, এই চিত্রটা কিন্তু ভালো করে মুখস্থ করবেন। এই চিত্রটা আমাদের এই ট্রিপল স্টার দুইটা প্রশ্নে এই চিত্রটা আপনার লেখা লাগবে। একটা হচ্ছে আঙ্গুললতায়, আর একটা বোধহয় উপরে কোনটা দেখাইছিলাম। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে আমরা ইম্পর্টেন্ট কি কি পড়বো? এই যদি কেউ একজন বলতেন যার কাছে সাজেশন বইটা আছে, যদি বলতেন, আমার কাছে প্রিন্টেড কপি নাই, আমার ওই ল্যাপটপে বের করে দেখতে হয়, এটা অনেক ফাইল তো এই জন্য আর কি আমি বের করবো না। কেউ একজন বলেন এই অধ্যায়ের একটা প্রশ্ন বলেন, প্রথম ট্রিপল স্টার প্রশ্নটা বলেন, তাহলে ওইটাই আমরা পড়া শুরু করি, সবগুলো বলতে হবে না। কারো কাছে সাজেশন নাই মনে হয়, আপনি বের করেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ, মৌখিক যোগাযোগের সফলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, অথবা কৌশল? 3 স্টার। তৃতীয় অধ্যায়। জি। আচ্ছা, আমি বোধহয় বের করছি না, দেখেন তৃতীয় অধ্যায়, দেখেন এখানে দেখেন, আমি বোধহয় বের করে ফেলছি, স্ক্রিনে দেখা যাচ্ছে 1 নাম্বার। না, এখানে তো ট্রিপল স্টার, ঠিক আছে, মোট দুইটা। আমরা এখানে দুইটা প্রশ্ন পড়বো ট্রিপল স্টার। একটা হচ্ছে যেটা বললেন আপা, মৌখিক যোগাযোগের সফলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, অবলিক দিয়ে আছে মৌখিক যোগাযোগের কৌশল। দেখেন এই দুইটা প্রশ্ন, প্রশ্ন দুইটা দুই রকম কিন্তু উত্তরটা প্রায় কাছাকাছি। যেমন মৌখিক যোগাযোগের কৌশল মানে হচ্ছে পজিটিভ কৌশল, কোন কৌশল নিলে যোগাযোগটা ভালো হবে, আর মৌখিক যোগাযোগের সফলতা প্রশ্নটা কিন্তু একই। আমরা এটা পড়বো। আর একটা জিনিস পড়বো, দেখেন অডিও ভিজুয়াল উপস্থাপনা কি এবং এর পদ্ধতি। কোভিড-19 অনস্টার দেওয়া আছে কেন? কারণ কোভিড তো এখন নাই, কোভিড-19 প্রেক্ষাপট অডিও ভিজুয়াল উপস্থাপনা এটা আসবে না। এই প্রশ্নটা বোধহয় বিগত কোনো এক বছরে করোনার সময় আসছিল, এটা এবার আসার সম্ভাবনা নাই। তবে অডিও ভিজুয়াল উপস্থাপনা কি, এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ডাবল এর প্রশ্নগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, তাহলে আমরা 4 এবং 5 এখান থেকে পড়বো। তাহলে মৌখিক যোগাযোগের সফলতা কি কি বিষয় নির্ভর করে এবং কৌশল, এটাই আমরা যাচ্ছি। দেখেন এখানে আমরা কোভিড-19 প্রেক্ষাপট অডিওভিজুয়াল উপস্থাপনা করার পদ্ধতি কোনো পরিবর্তন এসেছে কি, উদাহরণ আলোচনা করুন। এখানে কিন্তু একটা প্রশ্নের নোটে একটা প্রশ্নের কোভিড-19 এর প্রশ্নের প্রথম অংশটা নাই, অডিওভিজুয়াল উপস্থাপনা কি ব্যাখ্যা করো, এই অংশটুকু নাই। এই অংশটুকু ওয়েবসাইটে পাবেন, এটা আমরা কালকে আমার আর্কাইভ থেকে আমি কালকে ওয়েবসাইটে দিয়ে দেবো। ঠিক আছে,
বা রাতে দিলে ওটা কালকে আমরা পড়বো। আজকে শুধুমাত্র আমরা কোভিড-19 বিষয়টা দেখবো, এক নজর দেখবো, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট না। তবে কোভিড-19 শব্দটা বাদ দিয়ে আপনাদের বেলায় যদি আসে যে অডিও ভিজুয়াল উপস্থাপনা করার ক্ষেত্রে আহ, গুরুত্বপূর্ণ দিকগুলো কি, ঠিক আছে, বা কি কি দিকে এটা ইয়া করা যায়, মানে খেয়াল করা যায়, বা অডিও ভিজুয়াল উপস্থাপনা করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি কি, ঠিক আছে, বা পদ্ধতি কি, এরকম ভাবে আসতে পারে কোভিড-19 শব্দগুলো বাদ দিয়ে। আমরা তাহলে এখন প্রথম 4 নম্বর প্রশ্নটা পড়ি, মৌখিক যোগাযোগের সফলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং কৌশল। আচ্ছা দেখেন, এই যে এইটা মৌখিক যোগাযোগের সফলতা শব্দ উচ্চারণ করে বক্তব্য উপস্থাপন করে যে যোগাযোগ সংঘটিত হয় তাকে মৌখিক যোগাযোগ বলে। এ ধরনের প্রশ্ন আসলে প্রথমে আপনি মৌখিক যোগাযোগ বা যে প্রশ্নটা এভাবে বর্ণনা করতে বলবে বা অনেকগুলো পয়েন্টস দিতে বলবে, কৌশল দিতে বলবে, সেই সব ক্ষেত্রে আপনি প্রথমে যেমন এখানে একটু মৌখিক যোগাযোগ কাকে বলে সেটা কিন্তু বলতে বলে নাই আপনাকে, ঠিক আছে, তবে আপনি ভূমিকায় মৌখিক যোগাযোগটা কি বা কাকে বলে সেরকম একটা বাক্য ভূমিকায় রাখবেন, তাহলে ভালো হয় প্রশ্নের মানটা। শব্দ উচ্চারণ করে বক্তব্য উপস্থাপন করে যে যোগাযোগটা হয় সেটা হলো মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগের প্রেরক এবং প্রাপকের মধ্যে সামনাসামনি কথোপকথন হয় বা অন্য কোনো যান্ত্রিক বা ইলেকট্রনিক কৌশলের মাধ্যমে তথ্যের আদান প্রদান হয়। মৌখিক যোগাযোগ কার্যকর সফল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করতে হয়, অথবা বিষয়ে নির্ভর করে মৌখিক যোগাযোগের সফলতা, অথবা লিখবেন মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অনেকগুলো কৌশল রয়েছে। ঠিক আছে, প্রশ্ন যেটা আসবে সেটা এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়ের জায়গায় সেই বিষয়টা লিখবেন। এবার আমরা মৌখিক যোগাযোগের সফলতার জন্য যে কৌশল আছে, এখানে কৌশল আছে টোটাল 10টা। আপনাকে পরীক্ষায় কিন্তু 10টা দিতে হবে না, ঠিক আছে, আপনি টোটাল সর্বনিম্ন 7টা, বড়জোর 8টা এভাবে দিলেন। 8টার বেশি পারবেন না, 7-8টার বেশি সম্ভব না। দেখেন, স্পষ্ট পরিষ্কার বক্তব্য। মৌখিক যোগাযোগের বেলায় যদি কেউ স্পষ্ট বক্তব্য না দেয়, পরিষ্কার বক্তব্য না দেয়, তাহলে কি এটা বোঝা যাবে? যাবে না। যারা অস্পষ্ট কথা বলে বা অল্প করে ভয়েস ডাউন করে আস্তে কথা বলে তাদের কথাগুলো কিন্তু আমরা বুঝি না। আর অনেক সময় অনেকে আছে একটু বলে যে এটা 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 করেন বা এটা, দুইটা শব্দ বলে থেমে যায়। কিন্তু মৌখিক যোগাযোগের বেলায় কৌশলটা হচ্ছে বক্তব্য স্পষ্ট হতে হবে। আর একটা কৌশল কি, সংক্ষিপ্ত হতে হবে। অনেক কথা যদি বলেন তাহলে সেই কথার মূল্য থাকে না এবং সেই কথাটা মৌখিক যোগাযোগের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। আর হতে হবে বোধগম্য, ঠিক আছে। তার মানে আপনি এই পয়েন্টে 3টা জিনিস লিখবেন, একটা হচ্ছে মৌখিক যোগাযোগের বক্তব্য স্পষ্ট হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে, বোধগম্য হতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস লিখবেন, অস্পষ্ট বা জটিল শব্দ, যে শব্দটা প্রচলিত না, অস্পষ্ট। তাহলে এই পয়েন্টে আপনাকে আমি ধরাই দিই, এই পয়েন্টে আপনি লিখবেন কি, বক্তব্য স্পষ্ট হবে, সংক্ষিপ্ত হবে, বোধগম্য হবে, আর জটিল শব্দ বা অস্পষ্ট শব্দ ব্যবহার করা যাবে না। প্রত্যেকটা প্যারাগ্রাফে পয়েন্টে আপনি কিছু কিছু কিওয়ার্ড মনে রাখবেন, যে স্পষ্ট পরিষ্কার বক্তব্যের বেলায় আমি কোন কিওয়ার্ড গুলো আমি লিখবো, ওই কিওয়ার্ড গুলো মনে রাখলে পুরো প্যারাগ্রাফ আপনার পড়ার দরকার নাই। তাহলে 1 নম্বরের কিওয়ার্ড গুলো আপনাদের বলছি, 2 নম্বরে যাই। দেখেন, উপযুক্ত শব্দ চয়ন ও ভাষার ব্যবহার। দেখেন, শ্রোতার ভাষা, শিক্ষা, সংস্কৃতি অনুযায়ী। আচ্ছা, শ্রোতার ভাষা মানে শ্রোতা কোন ভাষায় কথা বলে, শ্রোতার শিক্ষা কেমন, শ্রোতার সংস্কৃতিটা কেমন, এই অনুযায়ী যদি উপযুক্ত শব্দ এবং ভাষা নির্বাচন করতে না পারেন তাহলে মৌখিক যোগাযোগটা সফল হবে না। তাই মৌখিক যোগাযোগের অন্যতম কৌশল হচ্ছে, যদি আপনি যারা প্রমিত ভাষায় কথা বলতে পারে না, আঞ্চলিক ভাষায় যারা কথা বলে, তাদের কাছে গিয়ে কিন্তু আঞ্চলিক ভাষা যে জানে সে আঞ্চলিক ভাষায় কথা বললে সেই যোগাযোগটা কি হয়, সফল হয়, কার্যকর হয়। তার মানে উপযুক্ত শব্দ চয়ন করতে হবে এবং ভাষার ব্যবহারটা উপযুক্ত হতে হবে। এটা কার উপর ভিত্তি করে উপযুক্ত হবে, এই 2 নম্বরের কিওয়ার্ডটা কি দেখেন, এটা হচ্ছে যিনি শুনবেন, যাকে আপনি কথাটা বলতেছেন, তার ভাষা, শিক্ষা, সংস্কৃতি অনুযায়ী আপনার কথা হবে, আপনার শব্দ ভাষা হবে, ঠিক আছে। তাহলে 1 এবং 2 এর মূল বিষয় কিন্তু আমি ধরাই দিছি। এবার 3 নম্বরটা দেখেন, সঠিক উচ্চারণ এবং স্বরভঙ্গি। শুধু মূর্তির মতো কথা বলে গেলেন, আজকাল তো রোবটও কিন্তু কথা বলে মাথা নাড়াইয়া, ঠিক আছে, চোখের ইশারা দিয়ে। তার মানে কথা বলতে গেলে আপনার 2টা জিনিস, একটা হচ্ছে, আচ্ছা এখানে মুখের কথা বলে নাই, শরীরের ভাষার কথা 4-এ বলছে। মুখের উচ্চারণ এবং স্বরভঙ্গি, এটা কিন্তু বারবার পরিবর্তন করতে হবে, স্বর কিন্তু একই কাজে হবে না।
ঠিক আছে, একটু ছোট করতে হবে, সাউন্ড একটু বড় করতে হবে, কখনো কথার গুরুত্ব বোঝানোর জন্য কথাটা একটু জোর দিয়ে বলতে হবে। এই যে বিষয়টা, এটা একটা কৌশল। 4 নম্বরে কি আছে দেখেন, শরীরের ভাষা বা অঙ্গভঙ্গি। শুধু মুখের ভাষাই ভাষা না। আমরা জানি যে অবাচনিক যে শব্দ, মানে মুখ দিয়ে শব্দ বের না করেও শুধু চোখের ইশারায়, চোখের চাহনিতে বা হাতের ইশারায় আমরা কিন্তু, এটাও কিন্তু এক ধরনের ভাষা। ঠিক আছে, ভাষাটা শুধু মুখ দিয়ে উচ্চারণ হলে যে ভাষা তা না। তাহলে শরীরের ভাষা এবং অঙ্গভঙ্গি এটাও কিন্তু আপনার মৌখিক যোগাযোগের ক্ষেত্রে, কেন এটাও তাহলে কৌশল। দেখেন, মুখ দিয়ে কথা বলার পাশাপাশি আমাদের হাত নাড়াতে হবে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা সেইভাবে কথা অনুযায়ী থাকবে, তাহলে কথাটা কি হবে, ভালো হবে। এরপরে মনোযোগী শ্রবণ। দেখেন, শ্রোতাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা একটা কৌশল। এখন এই কৌশলটা কি বলার ক্ষেত্রে প্রযোজ্য? বলার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে শ্রোতা যাতে মনোযোগ দেয়, আপনি এখানে লিখবেন শ্রোতা যাতে মনোযোগ দেয়, তার জন্য বক্তার বক্তব্যটাকে অভিযোজন ঘটাতে হবে। ঠিক আছে, মানে শ্রোতার মনোযোগ কাড়ার জন্য আপনাকে সেইভাবে ভাষা শব্দ ব্যবহার করতে হবে আকর্ষণীয় করে। ঠিক আছে, তাহলেই তার মনোযোগ আসবে। আচ্ছা, এবার আমরা প্রথম 5টা পয়েন্টস আবার একটু পড়ি। দেখেন, পয়েন্টস গুলো একটু মুখস্থ করেন, যেভাবে আমরা পরীক্ষা প্রস্তুতি নিতাম। সেটা হচ্ছে স্পষ্ট ও পরিষ্কার বক্তব্য। 2 নম্বরে কি ছিল, উপযুক্ত শব্দ চয়ন। আপনি দেখেন, 1 নাম্বারটা হচ্ছে স্পষ্ট বক্তব্য, পরেরটা হচ্ছে শব্দ, বক্তব্য শব্দ গেল। এর পরের দুটোর মিল আছে, একটা হচ্ছে মুখের উচ্চারণ অঙ্গভঙ্গি, একটা শরীরের ভাষা, শরীরের অঙ্গভঙ্গি। মুখের ভঙ্গিটাকে বলে স্বরভঙ্গি, শরীরের ভঙ্গিকে বলে অঙ্গভঙ্গি। তাহলে 3 এবং 4 হচ্ছে ভঙ্গি দিয়ে, আর 1 এবং 2 হচ্ছে স্পষ্ট বক্তব্য আর শব্দ। তাহলে 4টা আপনার মনে থাকবে। আর 5 নাম্বারটা হচ্ছে মনোযোগী শ্রবণ। এই 5টা কৌশল আশা করি মনে থাকবে। আমি মনে রাখার কিছু টেকনিক দিলাম। এরপরে দেখেন, বক্তব্য যদি সময়োপযোগিতা হারায় বা প্রাসঙ্গিকতা হারায়, তাহলে কিন্তু সেই বক্তব্য কৌশলই হলো না। তার মানে সময়োপযোগী কথা আপনাকে বলতে হবে, তা না হলে পুরনো কথা কেউ শুনতে চায় না, অপ্রাসঙ্গিক কথাও কেউ শুনতে চায় না। আচ্ছা, এরপরেরটা কি দেখেন, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব। বক্তার আত্মবিশ্বাস, আপনি আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলছেন কিনা সেটাও কিন্তু শ্রোতার উপর প্রভাব ফেলে। 6 নম্বরে কি বলছি, সময়োপযোগিতা এবং প্রাসঙ্গিকতা, সাথে বলছে আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব। কার ভাই? আপনার, মানে যে বলছেন তার। আমি বলতেছি, আমি বলার ভিতরে কিন্তু আমার এই কৌশলগুলো কিন্তু আমার অ্যাপ্লাই করতে হবে। আমাকে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে, ইতিবাচক ভাবে কথা বলতে হবে। ঠিক আছে, আর এই প্রত্যেকটা ইয়ে কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে, বা যে বলবে তাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা 6 পড়লাম সময়োপযোগিতা, প্রাসঙ্গিকতা, 7 পড়লাম আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব। কার? যিনি শুনবেন তার না, কিন্তু আপনার, যিনি বলবেন। এবার পরের 3টা দেখেন, প্রতিক্রিয়া গ্রহণ এবং দ্বিমুখী যোগাযোগ। দেখেন, আপনি প্রথম, আপনাকে একটা ইয়া দেই, প্রথম 7টাই খুব ভালো ইম্পর্টেন্ট, এটা দিবেন। আর 7-এর পরে আপনি যদি চান 7-এর থেকে কোনো একটা বাদ দিবেন প্রথম 7 পর্যন্ত, তাহলে আপনি এটা দেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বরটা বাদ দিবেন না। উপযুক্ত মাধ্যম। আপনি মৌখিক যোগাযোগটা শুধু ফেস টু ফেস হয় না, তো এটা ফোনে হয়, ভিডিও কলে হয়, অনলাইনে হয়, তাই না? এখন আপনাকে মাধ্যমটা বেছে নিতে হবে। যদি আপনি কার্যকর করতে চান বেশি, তাহলে ভিডিও কলে কথা বলতে পারেন। যদি বোঝেন যে ভিডিও কলে একজন লাজুক বা কথা বলতে চায় না, তাহলে যদি বারবার ভিডিও কল দেন, তাহলে কিন্তু এটা কৌশলী যোগাযোগ হলো না। তখন আপনাকে অডিও কল দিতে হবে। যদি বোঝেন যে এখন অনেক রাত হচ্ছে, টেক্সট দিয়ে রাখি, টেক্সট দিতে, সরি, টেক্সট দেওয়া যাবে না, তো ভয়েস টেক্সট হলে তার এটা মৌখিক হলো না। আপনি ভয়েস মেসেজ দিয়ে রাখলেন, যে সে তখন তার মন মতন সে শুনে নিবে। ঠিক আছে, তার মানে আপনাকে উপযুক্ত মাধ্যম ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, সংযমী হইতে হবে। কথা বলার সময় আপনার আচার আচরণ সংযমী হইতে হবে। আপনার যে কোনোভাবে রাগ, হতাশা, উত্তেজনা প্রকাশ করা যাবে না। ঠিক আছে, প্রতিক্রিয়া গ্রহণ এবং দ্বিমুখী, সেটা তো বললাম যে আপনি কথা বলতেছেন, আপনার প্রতিক্রিয়া বার্তা গ্রহীতা গ্রহণ করবে, এবং যোগাযোগটা অবশ্যই দ্বিমুখী হবে। আপনি 8 নাম্বারটা বাদ দেন। 8 নাম্বারটা মৌখিক যোগাযোগের সফলতার কৌশল, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু 8 নাম্বারটা বাদ দিতে পারেন, অথবা যে কোনো একটা, হ্যাঁ, বা যে কোনো 2টা, আপনি 8টা লিখবেন, এই আর কি। তাহলে কি বলেন, এই 8টা বা 10টা পয়েন্টস থেকে আপনাদের কি মিনিমাম 5-6টা মনে থাকবে না? এলোমেলো ভাবে এখন লিখতে দিলে 5-6টা তো বলতে পারবেন আশা করি। হুম, করা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার অডিও ভিজুয়াল কি? আচ্ছা দেখেন এখানে, হ্যাঁ, আচ্ছা আমার এখানে বোধহয়
অডিও ভিজুয়াল উপস্থাপনা কি আমি বলছিলাম নাই, কিন্তু নোটে আছে। হ্যাঁ, তাহলে আমরা এখান এটা থেকে কি পড়ি। এটা কি সিএস্টার আপনি যেটা এই যে এখন পড়াচ্ছেন? হ্যাঁ, অডিও ভিজুয়াল ট্রিপল স্টার তো অবশ্যই, কিন্তু এটা এটা এখানে বোধহয় একটু ইয়ে ছিল। আমি দেখি, আমি আপনাদের দেখাই, দাঁড়ান। হ্যাঁ, এইখানে দেখেন অডিও 5 নম্বরে নোট যাদের কাছে আছে তারা 5 নম্বরের প্রশ্নে কোভিড-19 কথা শুধু বলা, অডিও ভিজুয়ালের কথা এখানে ভুল হয়েছে, নাই, কিন্তু ঠিকই উত্তরে কিন্তু পুরোটাই আছে। দেখেন, অডিও ভিজুয়াল উপস্থাপনা কি, তাহলে এটা আমাদের আর তাহলে ওয়েবসাইটে দেওয়া লাগতেছে না। হ্যাঁ, অডিও ভিজুয়াল উপস্থাপনা দেখেন, অডিও ভিজুয়াল উপস্থাপনা, তবে অডিও ভিজুয়াল উপস্থাপনা কি ব্যাখ্যা করো, এটা 8 মার্কে আসলে আপনাকে এতটুকু উত্তর দিলে হবে না, মনে রাখেন বিষয়টা। আর অডিও ভিজুয়াল উপস্থাপনার পরিবর্তন, এটা কিন্তু আপনি এই ব্যাখ্যায় দিতে পারবেন না, এটা হচ্ছে কোভিড-19 প্রেক্ষাপটের পরিবর্তন, ঠিক আছে। অথবা আপনি কোভিড-19 বাদে, যে আমি একটু আগে বলছি যেটা নতুন করে রিপিট করব না, কোভিড-19 বাদ দিয়ে যদি এই প্রশ্নটা আসে, এতটুকু আসে, তাহলে তার উত্তর কিন্তু এতটুকু নিচেরটা, ঠিক আছে। কোভিড বাদ দিয়ে আসতে পারে। আমরা অডিও ভিজুয়াল উপস্থাপনাটা পড়ি ছোট যদি করে। কোভিড বাদ দিয়ে আসে তাহলে মাঝখানের টপিক মানে 2 লাইনটা বাদ যাবে, তাই তো? তাছাড়া তো নিচের গুলো যেটা আছে সেটাই। হ্যাঁ হ্যাঁ, এই যে কোভিড-19 আসলে, না আপনি যদি শোনেন অডিও ভিজুয়াল উপস্থাপনা কি ব্যাখ্যা করো, তাহলে সেই ব্যাখ্যায় আপনি কোভিড-19 এর কথা বলতে পারেন, ঠিক আছে, চাইলে বলতে পারেন। তবে ব্যাখ্যাটা হ্যাঁ। আরো অন্যভাবে হবে। কোভিড-19 শুধু কোভিড-19 দিয়ে অডিও ভিজুয়ালের ব্যাখ্যা হয় না। এটা এই প্রশ্নের প্রেক্ষাপটে এটা একটু ঠিক আছে। আমি অডিও ভিজুয়াল উপস্থাপনা নিয়ে ব্যাখ্যা দিয়ে আর একটা প্রশ্নের উত্তর আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা ওই প্রশ্নটা ওখান থেকে পড়বেন। অডিও ভিজুয়াল উপস্থাপনাটা কি আমরা একটু দেখি। অডিও ভিজুয়াল উপস্থাপনা হলো এমন একটি উপস্থাপনা পদ্ধতি যেখানে শ্রবণযোগ্য এবং দৃশ্যমান অডিও এবং ভিজুয়াল উপাদানের সমন্বয়, অর্থাৎ ভিডিও ভিডিও কলটা বা আপনার ভিডিও প্রেজেন্টেশন, যেটা আমরা সরাসরি যেটা মুখে বলার পাশাপাশি যেটা আমরা দেখাই, ঠিক আছে, সেইটা, এই বিষয়গুলো হচ্ছে অডিও ভিজুয়াল উপস্থাপনা। এটি শ্রোতা এবং দর্শকদের জন্য সহজে বোধগম্য হয় বা আকর্ষণীয় হয়। মানে মুখ দিয়ে আপনি যেটা বলতেছেন তার একটা ইনফোগ্রাফ বা একটা চার্ট, একটা ছবি বা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনি দেখাই দিচ্ছেন, অথবা আপনি বলতেছেন কিছু বলে পুরো একটা ভিডিও দেখাই দিলেন। হ্যাঁ, বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে সবাই দেখে নিল, এই জন্য এটা বোধগম্য হয় এবং আকর্ষণীয় হয়। তাহলে অডিও ভিজুয়াল উপস্থাপনা কাকে বলে, প্রথম প্যারাগ্রাফের ভিতরে কিন্তু সেই সংজ্ঞাটা আছে। এবার আমরা কোভিড-19 মহামারীর প্রেক্ষাপটে মানুষের যোগাযোগ এবং কাজের ধরনের পরিবর্তন সারা বিশ্বব্যাপী আসছে, বিশেষ করে অডিও ভিজুয়াল উপস্থাপনার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার, ভার্চুয়াল প্ল্যাটফর্মের প্রসার, উপস্থাপনার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আসছে। মানে এই পরিবর্তনটা কিন্তু আপনি চিন্তা করেন, কোভিড-19 এর আগে কিন্তু পরিবর্তন হয় নাই। অনলাইনে যখন ছেলেমেয়েরা ক্লাস করলো তখন কিন্তু ওরা বুঝলো যে না, অনলাইনে শুধুমাত্র ভিডিও দেখা বা শুধু সময়ের অপচয় করতে করা উচিত না, এর মাধ্যমে যে ক্লাস করা যায়, এর মাধ্যমে যে কিছু শেখা যায়, সেই ধারণা কিন্তু ব্যাপকভাবে বাচ্চাদের ভিতরে ঢুকে গেছে শুধুমাত্র কোভিড-19 এর পর থেকে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটুকু আমরা বুঝলাম। এবার অডিও ভিজুয়াল উপস্থাপনার পরিবর্তনটা দেখেন, এখানে কিন্তু কোভিড শব্দ নাই, কাজে আপনি এই পরিবর্তনটা যে কোনো প্রেক্ষাপটে লিখতে পারেন। অডিও ভিজুয়াল ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি, কখন ব্যবহার বৃদ্ধি পেল বলেন তো? গুগল মিট, মাইক্রোসফট টিমস, জুম বা এই যে টেলিগ্রাম, এইগুলো আমরা কখন বুঝলাম, কখন শিখলাম? আমরা কিন্তু ওই অডিও মহামারীর সময় কিন্তু এগুলো শেখে, বা করোনার সময় আমরা কিন্তু অনেকেই করোনার সময় এগুলো জানছি যে জুমে ক্লাস করা যায়। জুম শব্দটা অনেকে হয়তো জানতো না, ঠিক আছে, এগুলো কিন্তু করোনার সময় আমরা জানি, বা গুগল মিট। রেকর্ডেড উপস্থাপনার জনপ্রিয়তা, কোভিড-19 এর সময় কি হয়েছে বা যে কোনো মহামারীর সময় কি হয়, এই যে রেকর্ডেড যে ক্লাসগুলো সেটা করে কিন্তু অনলাইনে ছাড়া হয়েছে, ঠিক আছে, ভিডিও বা যে লাইভ ভিডিও গুলো, ঠিক আছে, সেগুলো রেকর্ডেড যে উপস্থাপনা সেটা জনপ্রিয়তা তখন থেকেই পাইছে মূলত। তারপরে দেখেন ইন্টারেক্টিভ উপস্থাপনার ব্যবহার, মহামারীর সময় যে পোলস, কিউএ সেশন, লাইভ চ্যাট, ব্রেকআউট রুমস, ঠিক আছে, এই যে ইন্টারেক্টিভ ফিচার, এগুলো কিন্তু তখন বেশি, যেমন অ্যাপগুলো বিভিন্ন ধরনের ফিচার আনছে, আবার দর্শকরা এর সাথে বেশি সম্পৃক্ত হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর পর্ব রাখছে, লাইভ সরাসরি লাইভ চ্যাটিং এর ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক আছে, বা বিভিন্ন ভোটিং নেওয়া হয়েছে সেই সময়, যেমন এখনো হয় বিভিন্ন বিষয় ইয়া নেয় টেলিভিশন চ্যানেল গুলো। তার মানে এই যে ফিচার গুলো এই উপস্থাপনার ক্ষেত্রে যে ইন্টারঅ্যাক্টিভ উপস্থাপনা করা হয়েছে, সেটার মূলত অডিও ভিজুয়াল উপস্থাপনা আমরা মহামারীর সময় থেকে এগুলো ব্যবহারটা করছি। দেখেন
অগমেন্টেড রিয়ালিটি, এআর এবং ভার্চুয়াল রিয়ালিটি, ভিআর প্রযুক্তি দেখেন, বিশেষ করে প্রশিক্ষণ, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এবং গেমিং সেক্টরে এআর ও ভিআর প্রযুক্তির মাধ্যমে উপস্থাপনা আরো সহজ এবং বাস্তবধর্মী এবং আকর্ষণীয় করা হয়েছে। এরপরে দেখেন 5 নম্বরে কি বলছেন, উন্নত প্রযুক্তি, উন্নত অডিও এবং ভিডিও সেটআপের যে ব্যবহার, দেখেন ঘরে বসে আমরা যে করোনার সময় কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা মাইক্রোফোন বা ক্যামেরা ট্যামেরা এগুলো কিন্তু করোনার সময় ক্লাস করানোর জন্য বাচ্চারা কিনতে বাধ্য করছে, ঠিক না? তার মানে এই যে বিষয়গুলো, একটা ফোন আসছে আমার, একটু 10 সেকেন্ড। এরপরে কোনটা, 6 নাম্বার দেখেন, সোশ্যাল মিডিয়া এবং ক্লাউড ভিত্তিক যে শেয়ারিংটা, অডিও ভিজুয়াল উপস্থাপনা সরাসরি ইউটিউব, ফেসবুক লাইভ, লিঙ্কডইন লাইভ এবং ক্লাউড স্টোরেজ। ক্লাউড স্টোরেজটা কি? গুগল ড্রাইভ, ড্রপ বক্স, আমরা গুগল ড্রাইভ দেখি, বা মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ, এগুলো হচ্ছে কি অনলাইন মেমোরি কার্ডের সাথে তুলনা করতে পারেন। আপনার যে ফোনের যে স্টোরেজ আছে সেটা কিন্তু 15 জিবির মতন এইসব ড্রাইভ বা এইসব ড্রাইভারে আপনি পাবেন। এগুলো ইত্যাদিতে কি করা হচ্ছে, শেয়ার করা হচ্ছে, যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন ধরনের ডকুমেন্টস, পিডিএফ ফাইল এগুলোতে শেয়ার করে এবং এটা লিঙ্ক দিয়ে দিলে সেখান থেকে সে নিতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু ওই করোনার সময় থেকে বা মহামারীর সময় থেকে আসছে। শুধু করোনার কথা বলবেন না এখানে, দেখেন এখানে করোনা শব্দ কিন্তু নাই। আপনি মহামারী বা করোনা বাদ দিয়ে বা এই প্রশ্নটা অন্যভাবে ব্যবহার করতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং স্বয়ংক্রিয় টুল, দেখেন এআই ভিত্তিক অটো সাবটাইটেল, ভাষান্তর সফটওয়্যার এবং টেক্সট টু স্পিচ টুল ব্যবহারের ফলে উপস্থাপনা আরো সুবিধাজনক হয়েছে। আমরা মুখে বলে সেটা টেক্সট করতে পারি, আমরা ইংরেজি বললে বাংলা হয়, বাংলা বললে ইংরেজি হয়, ঠিক আছে? এই যে বিষয়গুলো বা এআই দিয়ে যা যা করা যায়, এই বিষয়গুলো স্বয়ংক্রিয় এই টুলগুলো ব্যবহার করার ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের সুবিধা হচ্ছে আর কি। তার মানে কোভিড-19 পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা অডিও ভিজুয়াল উপস্থাপনার ক্ষেত্রে একটা নতুন প্রযুক্তির যেমন প্রসার ঘটাইছি, পাশাপাশি বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ টুলস ব্যবহার করতে পারতেছি, উন্নত অডিও ভিডিও সরঞ্জাম আমরা কিনছি, এগুলো ব্যবহার করতেছি, ঠিক আছে? পাশাপাশি ভবিষ্যতে এই পরিবর্তনগুলো ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় কি করবে, গুরুত্বপূর্ণ একটা প্রভাব অলরেডি ফেলছে এবং আরো ফেলবে, ঠিক আছে? এইভাবে মূলত এই প্রশ্নটা আপনারা করার চেষ্টা করবেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অডিও ভিজুয়াল উপস্থাপনা কি এর ব্যাখ্যা, ঠিক আছে? তবে অডিও ভিজুয়াল উপস্থাপনা করার পদ্ধতি সমূহে কোনো পরিবর্তন সাম্প্রতিক সময়ে এসেছে কিনা সেটা আসতে পারে, এই আর কি। তাহলে এখানে কারো কোনো কিছু বুঝতে বাকি আছে? সবাই বুঝছেন এই প্রশ্নটা? কোনো টার্ম, শব্দ বা কোনো পয়েন্টস? ঠিক আছে, এই প্রশ্নটা তাহলে কিভাবে আর সহযোগিতা করতে পারি, আর কিভাবে আপনারা করলে ভালো হয়? এনি আইডিয়া?
সত্যি কথা বলতে ভাই এই প্রশ্নটা শুনলাম, কিন্তু আর সত্যি কথা আমার মাথায় এইভাবে ঢুকেনি। মানে মানে আমি হয়তো আপনি ভালো তো বুঝাইছেন, আমি আসলে নিজে বুঝে উঠতে পারিনি। তো ঠিক আছে, যাই তাহলে তো হোক, এটা না বুঝে উঠলে তো আমরা আবার পড়াবো তাহলে। পরে না হয় রিভিউ দিয়েন এটা। আচ্ছা দেখেন, অডি- না, অডিও ভিজুয়াল উপস্থাপনাটা কি আমি একটু আবার একটু বলি। দেখেন, এটা তো ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনাদের লেখা লাগতে পারে। দেখেন, বাংলাটা পড়ে বোঝায়, আপনি কি বাংলা যা আছে পরীক্ষা আপনি উপযোগী কি করে। হ্যাঁ, ওয়েবসাইট থেকে দেখাচ্ছেন, নোট থেকে দেখাচ্ছেন না? ওয়েবসাইটে বোধহয় এই মুহূর্তে এটা নাই, এটা দিতে হবে, একটু সময় লাগবে না? নোটে থেকে না, নোটে আচ্ছা, থেকে অডিও, ঠিক আছে, না এখন এখন নাই, লিঙ্কটা ওয়েবসাইটে এখন দেওয়া নাই, একটু সময় লাগবে, তো এখনই তো দিতে পারতেছি না। তাহলে আচ্ছা এটা কালকে হয়েছে আবার হয়েছে, পড়াই নোট আছে। ওয়েবসাইট থেকে। আচ্ছা, এটাই বেটার হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা কালকে ওয়েবসাইট থেকে এবং এই নোট থেকে আবার পড়বো। তাহলে এখানে তো দুইটা প্রশ্ন, ট্রিপল স্টার দুইটা প্রশ্ন, 4 এবং 5, ঠিক না? তো এই দুইটার একটা আমরা পড়লাম, 4 নাম্বারটা, আর 5 নাম্বারটাও আমরা পড়লাম। মোটামুটি এখানে 4 নাম্বারটা কালকে আবার পড়বো, অডিও ভিজুয়ালটা, এই আর কি। তাহলে তাহলে আমরা তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে আমরা শেষ করে দেই। কারো কোনো কথা থাকলে, পরামর্শ থাকলে বলেন, বা আমরা কিভাবে দ্রুত শেষ করতে পারি কোর্সটা, বইগুলো, পরীক্ষা তো বেশি দিন নাই, সেই ব্যাপারে কেউ কিছু বললে বলতে পারেন। হাসান ভাই, ভালো আছেন? সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ক্লাস চলছে তো এখন নাকি? হ্যাঁ, আজকে ক্লাস তো শুক্রবার, অষ্টম আজকে তো ব্যাচের ক্লাস চলতেছে। হ্যাঁ, অষ্টম ও ব্যাচের ক্লাস রুটিন দিছি, ক্লাস চলতেছে তো। আর আমাদের তো সরি, অষ্টম শুক্রবারে। না, ভুল হচ্ছে, নবম ব্যাচের। হ্যাঁ, জি জি, আপনি বৃহস্পতিবার শুক্রবার কি সব মঙ্গল? আপনাদের আপনাদের ক্লাস, আপনাদের। আচ্ছা, বুঝি আমি নাই ভাই। ঠিক আছে জয়েন করি। ক্লাস কি এখন চলতেছে না? ক্লাস এখন হ্যাঁ, শেষ ভাই। ক্লাসটা চলতেছে, ক্লাস শেষের পথে। হ্যাঁ, শেষের পথে আচ্ছা আমরা ভাই, ঠিক শুনলাম, আছে আপনি ঠিক আছে। আমি 4টা ক্লাস হয়েছে এই আপনি পর্যন্ত আপনাদের নবম ব্যাচের। আপনাকে বিরক্ত না করি, আপনি ক্লাসটা শুনিয়ে ভাই, আমি তাহলে আচ্ছা শুনি ক্লাসটা। না 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 না, ঠিক আছে, মানে ক্লাস শেষের পথে, এই জন্য আর কি আমরা একটু কথা বলতেছিলাম। ঠিক আছে, তাহলে কি আর একটু সময় নিব নাকি রেখে দিব, বলেন? কেউ তো কোনো কথাই বলেন না। অডিও ভিজুয়ালটা আবার একটু বোঝাইতে চাইলাম, তা আবার আবার ফারজানা আপা বাধা দিলেন, বা কেউ রেসপন্স করলেন না। বুঝেন এখানে বুঝেন। দুইটা প্রশ্ন ট্রিপল স্টার, তৃতীয় অধ্যায় থেকে, ভাই দেখেন এই দুইটা অডিওটা প্রশ্ন একটু না আবার নতুন পড়ে করে কেউ পড়ে পরীক্ষা হলে দিতে যাবে হবে। না। ঠিক আছে, কেউ কিছু বলছিলেন বোধহয় নাকি? আলামিন ভাই বলছিলাম যে অডিও ভিজুয়াল আবার আরেকবার বুঝান, সমস্যা। আর একবার বোঝাবো? হ্যাঁ, মানে নতুন প্রশ্ন না ধরে আমরা এটাই শেষ করে দেবো আজকে। বুঝিনি বেলাল ভাই আপনার কথা, একটু কাইন্ডলি আবার বলবেন? বলতেছিলাম যে নতুন প্রশ্ন আমরা আজকে আর না ধরি, এটাই শেষ করি। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা আরেকবার বুঝে হ্যাঁ দিতে হ্যাঁ, না পারবেন। ঠিক আছে, নতুন ধরবো না, নতুন, হ্যাঁ নতুন ধরবো না। হ্যাঁ, তাহলে তাহলে এই আপনি দেখেন, অডিও, অডিও ভিজুয়াল হ্যাঁ উপস্থাপনাটা, অডিও ভিজুয়ালটা আরেকবার একটু আলোচনা করেন। অডিও ভিজুয়াল উপস্থাপনাটা হচ্ছে যেখানে ভয়েস থাকবে এবং ভিডিও চিত্র থাকবে, ছবি থাকবে, ঠিক আছে? যে আমরা ভিডিও কল করি, সেটা একটা অডিও ভিজুয়াল সিস্টেম। বা উপস্থাপনাটা হচ্ছে প্রেজেন্টেশন। আমরা তো বুঝি বিষয়টা কি।
এখানে আপনি ভিডিওর মাধ্যমে তথ্যচিত্র, ইনফোগ্রাফ দেখাবেন, বিভিন্ন চার্ট দেখাবেন, বিভিন্ন ক্লিপ দেখাবেন, পাশাপাশি আপনি মুখে বলবেন, না হয়তো ভিডিও থেকে সাউন্ড আসবে। ঠিক আছে, এই যে উপস্থাপনাটা সেটা হচ্ছে অডিও ভিজুয়াল উপস্থাপনা। এখানে সংজ্ঞাটা আমরা যদি একটু দেখি, অডিও ভিজুয়াল উপস্থাপনা হলো এমন একটি উপস্থাপনা পদ্ধতি যেখানে দেখেন শ্রবণযোগ্য এবং দৃশ্যমান উপাদানের সমন্বয়ে তথ্য উপস্থাপন করা হয়। অডিও ভিজুয়াল উপস্থাপনা হলো এমন একটি উপস্থাপনা পদ্ধতি যেখানে শ্রবণযোগ্য এবং দৃশ্যমান দুটা জিনিস উপাদানের সমন্বয়ে তথ্য উপস্থাপন করা হয়। এটি শ্রোতা এবং দর্শকদের জন্য সহজে বোধগম্য হয়, আকর্ষণীয় হয়। তাহলে প্রথম প্যারাগ্রাফের 2টা বাক্য আমরা সবাই বুঝছি এবং ইনশাআল্লাহ লিখতে পারবো। ঠিক, এবার দেখেন, যদি কোভিড-19 কথাটা না আসে তাহলে কোভিড শব্দ দিয়ে আপনি বলবেন না, আপনি লিখবেন এখানে কোভিডের জায়গায় ছোট্ট করে নোট বা বইতে লিখে রাখেন। দেখেন যে যুগের সাথে তাল মিলিয়ে অথবা বিশ্বায়নের যুগে অথবা আধুনিক যুগে অথবা প্রযুক্তির যে মহা উৎকর্ষের এই যুগে মানুষের যোগাযোগ এবং কাজ করার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অডিও ভিজুয়াল বা এভি উপস্থাপনার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার, ভার্চুয়াল প্ল্যাটফর্মের প্রসার, উপস্থাপনার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। অডিও ভিজুয়াল উপস্থাপনা কাকে বলে বা কি তা আসলে আপনি এতটুকু উত্তর যদি 2টা প্যারাগ্রাফে দিতে পারেন, পাশাপাশি যদি এভি, অডিও ভিজুয়াল এই ইংরেজি শব্দগুলো দেন, তাহলে আপনাকে মার্কস দিবে স্যার। দ্বিতীয় প্যারাগ্রাফটা ছিল কোভিড মহামারীর কথাটা দিবেন না, কারণ এটা জাস্ট একটা মহামারী, এটা তো পরিবর্তন এভিতে আনে নাই, শুধু আরো অনেক উপাদান আছে। সেটা কি? প্রযুক্তির পরিবর্তন বা বিশ্বায়নের কারণে বা যুগের সাথে তাল মেলানোর জন্য। ঠিক আছে, কি করতেছে মানুষ? যোগাযোগ এবং কাজ করার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বা এসেছে। বিশেষ করে অডিও ভিজুয়াল উপস্থাপনার ক্ষেত্রে কি হচ্ছে? নতুন প্রযুক্তির ব্যবহার করছেন আপনি, ভার্চুয়াল প্ল্যাটফর্মের প্রসার হচ্ছে, উপস্থাপনার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই 3টা কথা এখানে লিখবেন, তাহলে 2টা প্যারাগ্রাফ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা পড়বো যে অডিও ভিজুয়াল উপস্থাপনা করার পদ্ধতি সময়ে কোনো পরিবর্তন এসেছে কি সাম্প্রতিক সময়ে? কি কি পরিবর্তন আসছে আমি পয়েন্টস গুলো আপনাদের আগে বোঝাই। দেখেন, ভিতরে লেখাটা আমরা পরে পড়ি। দেখেন, ভার্চুয়াল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি মানে কি? ভার্চুয়াল প্ল্যাটফর্ম মানে কি? এই যে আমাদের ওএসজিটা, এটা কি সরাসরি কোনো ক্লাসরুম না। এখানে আমরা যারা আছি প্রায় 238 জন মানুষ আছি, এখানে মানুষ আছি, কিন্তু এই মানুষগুলো আসলে মানুষ না, এগুলো তো আমাদের ভার্চুয়াল গ্রুপ, ঠিক না? তার মানে এই যে ওএসজি যে গ্রুপটা, এটা কিন্তু একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন, এইটা ভার্চুয়াল সংগঠন। তার মানে এই যে ভার্চুয়াল যত প্ল্যাটফর্ম আমরা দেখতেছি, হোয়াটসঅ্যাপ বলেন, টিমস বলেন বা যা আছে, সবগুলো কিন্তু এক একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের ব্যবহার বাড়তেছে, এটা হচ্ছে মূল কথা। আপনি এই পয়েন্টস আসলে আপনি এখানে জুম লিখবেন, তাহলে স্যার বুঝবে যে না, ও ভালো কিছু লিখছে। মাইক্রোসফট টিমস, এটা কিন্তু খুব জনপ্রিয় এখন। আমরা জানি যে স্কাইপি একটা সময় সবচেয়ে পুরনো, মানে তখন হোয়াটসঅ্যাপ কি ছিল না, ইমো ছিল না, এগুলো কিছুই ছিল না তখন। সেই সময় মানুষ স্কাইপি ব্যবহার করতো, ঠিক আছে? সেই স্কাইপিটা বন্ধ হয়ে গেছে, ওইটার জায়গায় মাইক্রোসফট টিমস এখন খুব চালু। বিশেষ করে এটা অফিস আদালতে, অফিসে ব্যবহার করা হয়। আচ্ছা, গুগল মিট আর ওয়েবএক্স, এটা আমি ব্যবহার করিনি। ইত্যাদি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থাপনার চাহিদা দিন দিন বাড়তেছে। বা আমাদের এখানে দেখেন, এই যে টেলিগ্রাম, এখানে টেলিগ্রামটা দিয়ে দেবেন আপনি। টেলিগ্রামটা আরো বেস্ট, এখানে সবগুলোর থেকে টেলিগ্রামটা বেস্ট। আচ্ছা, গেল। এরপরে 2 নম্বরটা আমরা দেখি কি বলছে। রেকর্ডেড উপস্থাপনার জনপ্রিয়তা। আগে রেকর্ড করে রাখে, রেকর্ড করে রেখে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দেয় রাষ্ট্রপ্রধানরা, সেখানে কি হয়? রেকর্ড করে রাখে। আমরা মনে করছি সরাসরি লাইভ দিচ্ছে না, ভিডিওটা লাইভ দেখা নাই, কিন্তু এটা কিন্তু আগেই রেকর্ড হয়েছে, ঠিক আছে? তো এই যে রেকর্ডেড উপস্থাপনার জনপ্রিয়তা কখন বাড়লো? বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাড়ছে, ঠিক আছে? এর ফলে কি দর্শকরা সুবিধা মতো সময় দেখে নিতে পারবে, রেকর্ডেড উপস্থাপনা দেখে নিতে পারে বিধায় এটার জনপ্রিয়তা অনেক বেশি। ওকে, এরপরে দেখেন, ইন্টারেক্টিভ উপস্থাপনার ব্যবহার মানে কি? যেটা খুবই আকর্ষণীয়, এরকম কিছু কিছু ফিচার আছে, যেমন পোলস, ঠিক আছে? তারপরে কিউএ সেশন, এটা তো আমরা বুঝতে পারছি, কোশ্চেন এন্ড আনসার সেশনটা, লাইভ চ্যাট। ইউটিউবে দেখছেন, ভিডিও যখন দেখেন তখন কিন্তু সরাসরি লাইভ হলে ওখানে কিন্তু লেখা যায়, বা ফেসবুক, ইউটিউবে লেখা যায়, ফেসবুকে লেখা যায়। এই যে অপশনটা, এগুলোর ব্যবহার কিন্তু বর্তমানে বাড়তেছে, ঠিক আছে? এরপরে 4 নম্বরে কি বলছে দেখেন, অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি। এটাকে আপনারা সবাই বুঝতে পারছেন?
কেউ তো বললেন না যে বুঝছেন কিনা। দেখেন এআর এবং ভিআরটা কি, দেখেন এআর এমন একটা প্রযুক্তি, ভালো করে বুঝেন, যা বাস্তব জগতের উপরে, আপনি যে কোনো বাস্তব প্রেক্ষাপটের উপরে যদি তথ্য, ছবি, শব্দ বা ভিজুয়াল উপাদান আপনি অ্যাড করে ক্যামেরার মাধ্যমে বা এই ধরনের বিশেষ ডিভাইসের মাধ্যমে যদি আপনি স্ক্রিনে দেখান, ঠিক আছে, তাহলে ওইটা কি একটা ভার্চুয়াল, ভার্চুয়াল জিনিসটা ভার্চুয়াল কিন্তু একটা রিয়াল ফিল দেয় না? ঠিক আছে, এইটা মানে আসল বাস্তবতার পরিবর্ধিত যে বাস্তবতাটা, ঠিক আছে, সেটা হচ্ছে এআর। যেমন গেমস, যেমন ফ্রি ফায়ার খেলে বাচ্চারা, এইটার ভিতরে যে গোলাগুলি হয়, ওরা যেহেতু এগুলো গোলাগুলি পছন্দ করে, কাজেই ওরা ওটার প্রতি আসক্ত হয়ে যায়। ঠিক আছে, ওরা মনে করে যে আমরা যুদ্ধ করতেছি। তাহলে এই যে মানে অবাস্তব জিনিসকে বাস্তব ভাবে ফুটিয়ে তোলাটাই হচ্ছে এআর। আর এটা কিভাবে সম্ভব? স্মার্টফোন, ট্যাবলেট বা আমরা যে অ্যাপ গুলো ব্যবহার করি এগুলোর মাধ্যমে এটা আমরা কি করতে পারি, এটা আমরা এই এআরটা আমরা করে থাকি। ঠিক আছে, ক্লিয়ার? এআরটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি এটা। আচ্ছা, এখন এআরটা কিন্তু আপনি এআর আর ভিআর এর মধ্যে আপনাকে সহজ আরেকটা দিয়ে বোঝাই দেই, সেটা হচ্ছে আমরা ওই যে ওটাকে কি বলে, আমি কখনো ইয়া করি না, যে ভূতের বাড়ি বা বিভিন্ন জায়গায় গেলে একটা সানগ্লাস পরায়, একটা গ্লাস পরায় দেয় না, একটা ডিভাইস মুখে চোখে দিয়ে, ওটা কিন্তু সবকিছু মনে হয় যেন আমি সেই জগতে আছি, ঠিক না? এইটা হচ্ছে ভিআর। এআরটা হচ্ছে মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন, দেখতে দেখতে আপনি ওই জগতে হারিয়ে, হ্যাঁ 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 ওইটাই, হারিয়ে গেলেন, ওইটা হচ্ছে এআর। বা গেম খেলতেছেন, গেমে হারাই গেলেন, যুদ্ধ করতেছেন, হ্যাঁ, গেমের গোলাগুলির সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বডিটাও নড়তেছে, বাচ্চারা যেরকম করে, হ্যাঁ, হাত নাড়ায়, কথা বলে গেমের সাথে, তাহলে এটা হচ্ছে এআর। আর ভিআরটা হচ্ছে কি, আপনি সরাসরি ওই জগতে একেবারে হারিয়ে গেছেন, ঠিক আছে, আপনি ভূত দেখতেছেন বা আপনি পানির ভিতরে ডুবে আছেন, এইটা যদি হয় তাহলে সেটা হচ্ছে ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি, ভিআর। ঠিক আছে, আর এআরটা হচ্ছে কি, অগমেন্টেড রিয়ালিটি। ওকে, ভার্চুয়াল রিয়ালিটি, ভিআরটা কি, যদি এটা আমরা তো বুঝেই ফেললাম যে এটা কি, ঠিক আছে, একবারে কল্পিত বা কাল্পনিক ভাবে যদি বাস্তব জিনিসটাকে দেখায়, বা একটা স্বপ্ন কি দেখলেন সেটা যদি দেখায়, বা একটা ভূত যদি আপনাকে দেখানো হয়, বা সাগরের তলে আপনি ডুবে গেছেন সেটা যদি আপনাকে ফিল করানো হয়, তাহলেই সেটা হচ্ছে ভিআর। ওকে, তাহলে কি আর বোঝানোর দরকার আছে? এআর ভিআরটা আমরা বুঝতে পারছি না? জি পেয়েছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, প্রতি বছর কিন্তু নতুন নতুন কিছু প্রশ্ন আসে, এই যে অ্যাসাইনমেন্টে আসে, যেমন এবার অ্যাসাইনমেন্টে একটা প্রশ্ন কিন্তু কি জানি আসছে, ওটা কিন্তু কখনো কোনো পরীক্ষায় স্যাররা পড়ায় না এবং আসে না, এরকম কিছু প্রশ্ন কিন্তু প্রতি বছরে থাকে। এআর ভিআর কি, এটা যদি এই শব্দগুলো যদি বইতে থেকে থাকে, তাহলে কিন্তু এগুলো দিয়েও পার্থক্য আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা 1, 2, 3, 4 বুঝে ফেলছি। প্রথমটা ছিল ভার্চুয়াল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়বে, রেকর্ডেড উপস্থাপনার জনপ্রিয়তা বাড়বে, ইন্টারঅ্যাক্টিভ উপস্থাপনার ব্যবহার বাড়বে, আর অগমেন্টেড এআর এবং ভার্চুয়াল রিয়ালিটি, এটা আমরা পড়ে ফেললাম। এবার দেখেন উন্নত অডিও এবং ভিডিও সেটআপের ব্যবহার। দেখেন আমরা অডিও ভিডিও সেটআপ করতে করতে এখন কি করতেছি, আগে আমরা তার দিয়ে, কেবল দিয়ে আমরা অডিও সেটআপ করছি, তাই না? এখন কি করি, আগে আমরা তার দিয়ে মাইকের মাধ্যমে আমাদের সাউন্ডটা আমরা বাজাইছি, আর এখন কি, এখন কিন্তু ওই মানে ইয়া লাগে না, মাইক্রোফোনে কিন্তু কোনো কেবল থাকে না, দেখছেন, মাইক্রোফোনেই সাউন্ড ইয়ে হচ্ছে, আউটপুট হচ্ছে, ঠিক না? আরো অনেক প্রযুক্তি, ব্লুটুথের মাধ্যমে সাউন্ড হচ্ছে। তার মানে এই যে প্রযুক্তিগুলো, উন্নত যে অডিও ভিডিও সেটআপটা আমরা ব্যবহার করতেছি, সেইগুলো বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ব্যবহার করি, সেটা শুধুমাত্র কোভিড এর প্রেক্ষাপটে না, বিশ্বায়নের কারণে, প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কারণে। ঠিক আছে, এটা তাহলে 5 নম্বরটা বুঝলাম। এবার সোশ্যাল মিডিয়া এবং ক্লাউড ভিত্তিক শেয়ারিং। ক্লাউড স্টোরেজটা কি, দেখেন গুগল ড্রাইভ, অন ড্রাইভ, প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে গুগল ড্রাইভ আছে না, এটার ভিতরে সবকিছু রাখা যায়। এটা একটা আপনার জিমেইল অ্যাকাউন্টের 15 জিবি যে স্পেসটা পান, ওই 15 জিবি স্পেস ভরে যদি আপনি বিভিন্ন ফাইল, ছবি টবি রেখে দেন, তাহলে আপনার ফোন হারাই গেলেও আপনি এই গুগল ড্রাইভে জিমেইলটা, পাসওয়ার্ড থাকলে, ফোন নাম্বার থাকলে আপনি ওইগুলো সব পেয়ে যাবেন। ঠিক আছে, ফোন নাম্বার পর্যন্ত থাকে, আমরা এটা জানি। আর একটা মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ, এখানে ড্রপ বক্সের সাথে যদি পরিচিত, ড্রপ বক্স এটাও গুগল ড্রাইভের মতন আলাদা একটা, খুবই এটাও জনপ্রিয়তা আছে। ঠিক আছে, আপনি এখানে অন ড্রাইভ লিখতে পারেন। ওকে, এগুলো। আর সোশ্যাল মিডিয়া কি, ইউটিউব, ফেসবুক লাইভ, লিঙ্কডইন লাইভ, এগুলো, বা টুইটার, ইনস্টাগ্রাম, যা যা আছে এখানে নতুন নতুন নাম দিবেন। তাহলে এইগুলো মূলত আমাদের সোশ্যাল মিডিয়া এবং ক্লাউড ভিত্তিক শেয়ারিং। আমরা সোশ্যাল মিডিয়া কিছু শেয়ার করলে সেটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক শেয়ারিং। ক্লাউড বলতে অনলাইন, যে অনলাইন যে স্টোরেজ গুলো,
অনলাইন যে স্টোরেজ, হ্যাঁ, সেই স্টোরেজ গুলো ব্যবহার করে যদি কিছু শেয়ার করি তাহলে ক্লাউড ভিত্তিক শেয়ারিং। ওকে, এবার কৃত্রিম বুদ্ধিমত্তা দেখেন, এআই আর স্বয়ংক্রিয় টুল। স্বয়ংক্রিয় টুল মানে কি? এই যেমন আমার হোয়াটসঅ্যাপে আপনারা দেখছেন যে মেসেজ দিলে অটোমেটিক কি হয়, একটা দুইটা মেসেজ চলে যায়, তাই না? আমার বিভিন্ন লিঙ্ক টিঙ্ক সহ দুইটা মেসেজ চলে যায় অটোমেটিক, ওটা কিন্তু আমি না থাকলেও যায়। তার মানে হচ্ছে এটা হচ্ছে স্বয়ংক্রিয় টুল, অটোমেশন। ওকে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে, এআই, আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্সটা, এই বিষয়গুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, যে কোনো পোস্ট, ফেসবুক পোস্ট, ইউটিউব চ্যানেল এগুলোতে আমরা অটো সাবটাইটেল যোগ করতে পারি। ভাষান্তর সফটওয়্যার মানে বাংলায় বললে ইংরেজি, ঠিক না? যেমন ওই যে ছোটবেলায় হারায় যাওয়া যে মেয়েটা মায়ের সাথে কথা বলে ভিডিও দেখলাম, মা বাংলায় বলে, ওটা তার কাছে দেশের বাইরে ইংরেজিতে ওটা অটোমেটিক ট্রান্সলেট হয় ভয়েস ট্রান্সলেশনের মাধ্যমে, তখন ওটা মা বুঝতে পারে, আবার মায়ের কথা মেয়ে বুঝতে পারে। ঠিক আছে, এই যে ভাষান্তর সফটওয়্যার। অথবা টেক্সট টু স্পিচ যে টুলটা, আমরা অ্যান্ড্রয়েড সেটে কি করি, আমরা কিছু লিখতে গেলে বাংলায় বা ইংরেজিতে আমরা মুখে বললে কিন্তু টেক্সট হয়ে যায়। এই যে বিষয়গুলো আপনি তো জানেন, এগুলো আপনি লিখবেন, এআই ভিত্তিক সাবটাইটেল, ভাষান্তর সফটওয়্যার, টেক্সট টু স্পিচ টুল, 7টা। তাহলে বলেন, এটা আমরা কালকে পড়তেছিলাম, কালকে আর পড়ার দরকার নেই, জাস্ট এই প্রশ্নটা মনে থাকলে দিয়ে দেব। এই ওকে, তাহলে আমাদের প্রায় 1 ঘন্টা 4 মিনিট হয়েছে আজকে। 1, 2, 3 আপনাদের আমি বলছি যে 6টা অধ্যায় আমরা পড়বো, তাই না, প্রত্যেকটা সাবজেক্টে। তার 3টা অধ্যায় কিন্তু আমাদের হয়ে গেল, ট্রিপল স্টারের 3টা অধ্যায় হয়ে গেল। ঠিক আছে, আপনারা যদি মনোযোগ দিয়ে থাকেন তাহলে আশা করি এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় লিখতে পারবেন, কারণ অনেকভাবে আলোচনা করে বারবার পড়ে বুঝাইয়া কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আজকে রেখে দিচ্ছি। জি ভাইয়া। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ভাই। জি শাহজাহান ভাই বলেন। আমি তো অনেকদিন আপনার সাথে ক্লাসে সংযোগ দিতে পারি নাই, একটু যার কারণে আমি আসলে নিজেই আন্তরিকভাবে হ্যাঁ, দুঃখিত আর কি। হ্যাঁ জি, আর তো নাই, একটা মাস আমরা যে পরীক্ষা দিলাম তখন ছিলেন না আপনি। হ্যাঁ, আবার ওই যে রমজানের পুরো মাসটা আপনার সঙ্গে ক্লাস করেছি আমি। রমজানের মাসেরটা যত কষ্ট হলেও করছি, ইনশাল্লাহ আপনিও করছেন, সবাইকে শিখাইছেন, আমিও শিখছি। এখন ইনশাল্লাহ আমার মোটামুটি আপনার ক্লাসটা আমি একটু শুনলে আমার রিভাইজ দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মনে হয় আমার কাছে সহজই লাগছে আপনার ক্লাসটা, বুঝছেন ভাই? বুঝতে পারছি। না সেটাই থাকলে একসাথে, মানে এটা ইয়ে করলে এটার একটা ইয়ে আছে। আর আমি পার্সোনালি আপনার সঙ্গে একটু কথা বলবো নি, আজকে না কালকে বা এক সময় বলবো নি। কালকে ফ্রি থাকবেন কটার দিকে? আপনি সন্ধ্যার পরে ফ্রি থাকবেন বা কি সকালের দিকে? কালকে, আজকে ফ্রি আছি এবং কালকে বিকাল পর্যন্ত ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হোক, তারপর আমি হোয়াটসঅ্যাপ আপনাকে কল দিয়ে দিই। এখন বলতে পারেন, সমস্যা নেই, এখন বলতে পারেন। আমি আবার একটু এখন বেরোবো, এখন বলেন শাহজাহান ভাই, যদি মানে সবার সামনে বলা যায় তাহলে এখন বলেন। না না, আচ্ছা আমি আপনাকে আচ্ছা শুনেন, আমি যেটা বলি, আলামিন ভাই গ্রুপটা শেষ করে দেন, উনি আপনাকে ফোন ওকে দেন। ওকে, এভাবে হ্যাঁ ঠিক আছে, সবাইকে ইংগেজ করে রাখা দরকার নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না সেটাই না সেটাই আমি সবাইকে, রেখে দিব। হ্যাঁ সেটাই। জি ভাই জি, সবাই